বলে কান্নার গতি বাড়িয়ে দেন উনি। মোহ অসহায় চোখে তাকিয়ে থাকে নাবিসা বেগমের পানে। তার নানিমা আগের যুগের মানুষ, তাই এসব ব্যাপার অনেক বড় বড় করে দেখেছে। আর এমন এমন লজিক বানিয়ে ফেলছে যে মোহ কি বলবে সেটাই বুঝে উঠতে পারছে না। সে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, কে বললো আমার সম্মান নষ্ট হয়েছে? নিজে যতক্ষণ না অনুভব করবো আমার সম্মান নষ্ট হয়েছে ততক্ষণ নষ্ট হবে না। এটা ভাইরালের যুগ। সামান্য কথা অনেক দূর গড়িয়ে যায়। আর আমার বিয়ের বিষয়ে তোমায় চিন্তা করতে হবে না। তুমি যদি কিছু মনে না করতে তাহলে একটা কথা বলতাম। পাশ ফিরে তাকায় মোহ। মিসেস রেবার উদ্দেশ্যে বলে, জি বলুন মামি। দেখো মেয়ে, আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি। তুমি জানো আমার বংশের কোনো অপমান বা বদনামের তকমা লাগেনি, কিন্তু তুমি সেটার মর্যাদা রাখোনি। স্বচ্ছ ছেলে মানুষ, আর ছেলে মানুষ একটু একটু এমন হবেই, কিন্তু তুমি মেয়ে, তুমি কি সামলে থাকতে পারোনি? ঠিক আছে, যাই হোক, পারোনি যখন, তখন আর কিছু বলছি না সে বিষয়ে। তবে একটা কথা, একটা ছোট্ট বদনামও আমার গায়ে এসে লাগে। আমার ছেলেটার সঙ্গে যখন এমন সম্পর্ক গড়েই ফেলেছো, তখন আর দেরি করে লাভ কি? একটা প্রস্তাব রাখছি আমার কাছে। আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবো আমি, এটাই একমাত্র উপায়। তাছাড়া তুমি তো তোমার নানিমাকেও কাছে কাছে রাখতে চাও না। এতে তোমার কাছেই তোমার নানিমা থাকবে, বদনামও করতে পারবে না কেউ। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো মোহ। তেতে উঠল সে। আমাকে কি মনে করেন আপনি? সামান্য কিছু ছবির জন্য আপনার ছেলেকে বিয়ে করতে হবে? আমাকে বিয়ের একজন মানুষ আছে। আপনার ছেলেকে কোনো কালেই বা দুঃস্বপ্নেও বিয়ে করতে চাই না। আর এই বদনাম আমি একাই খুঁজতে পারবো। আর বাকি রইলো নানিমার কথা। আমি জানি এসব কথা ওনার কানে আপনিই পৌঁছে দিয়েছেন। নানিমাকে তো আমি এখান থেকে নিয়ে যাবই। এর জন্য আপনার ছেলেকে বিয়ে করার আমার কোনো প্রয়োজন নেই। কথাগুলো বলে থামলো সে। ঘাড় ঘুরিয়ে নাফিসা বেগমের উদ্দেশ্যে বলল, আমি আসছি নানিমা। পরের বার তোমাকে এখান থেকে নিয়ে যাব, জোর করে হলেও। আর এক মুহূর্ত দাঁড়ায় না মোহ। বেরিয়ে আসে বাড়ি থেকে। বাড়ির সবকটা মানুষের উপর চরম বিরক্ত সে। রোদে গা দরদর করে ঘামছে স্বচ্ছের। তবুও ছাদে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সে। দুপুর সময় নিচ থেকে বারবার খাবার জন্য ডাক এসছে, কিন্তু স্বচ্ছ যায়নি। সে কিছু একটা ভাবতে ব্যস্ত। আনমনে বলে ওঠে, আমি জানি মোহ নামক মেয়েটি আমার উপর বিরক্ত। সে মনে মনে এটা বিশ্বাস করে তার আর আমার ছবিটি আমি ভাইরাল করেছি, কিন্তু সেটা নয়। আমি তো এই বিষয়ে কিছু জানি না। একটু থামলো স্বচ্ছ। ম্লান হেসে বলল, একটুখানি বিশ্বাস করতে পারলে না রূপবতী রাজকন্যা? ও তোকে বিশ্বাস করুক বা না করুক, তাতে তোরে তো ব্যথা কিসের? কিসের এত দুঃখ তোর? কণ্ঠটা চিনতে ভুল হয় না স্বচ্ছের। তার চিলে হাসি দিয়ে বলে, তুমি বুঝবে না মা, তুমি তো শুধু একজনের কষ্ট বুঝতে পারো। ভুলভাল বকবি না। তুই আমার ছেলে, তোর জন্য আমিও ভাবি। আমি তোকে জন্ম দিয়েছি, তোর জন্য চিন্তা হয় আমার। তাই সময় থাকতে বলছি, মুহের মোহ থেকে বেরিয়ে আয়। মোহ আর ভালোবাসার পার্থক্য বোঝো তুমি? ঘাড় ফিরে মিসেস রেবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল স্বচ্ছ। মিসেস রেবা স্বচ্ছের পাশাপাশি দাঁড়িয়ে পড়লেন, ওসব বুঝতে চাই না আমি, তোকে সময় থাকতে সাবধান করছি। আমার আর মোহের ছবি তোমার দ্বারা ভাইরাল হয়েছে। অপ্রস্তুত হয়ে পড়েন মিসেস রেবা। গলা খাকিয়ে কিছু একটা বলতে উদ্যত হলেই স্বচ্ছ থামিয়ে দেয় ওনাকে। মিথ্যা বলবে না, চেষ্টা করবে না মিথ্যা বলার। তোমাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স দিলাম। এসব ছবি যেভাবে ভাইরাল করেছো সেভাবেই সব নিউজ চ্যানেল থেকে বিষয়টাকে বন্ধ করতে বলবে। আদারওয়াইজ কি? তোমার বলা কোনো কাজ আমি করব না। বলেই চলে আসতে নেয় স্বচ্ছ। মিসেস রেবা পিছু ডেকে বলে, আচ্ছা ঠিক আছে, তুই আমার কথা রাখবি তো? স্বচ্ছ পিছনে করে একটা অদ্ভুত হাসি দেয়। তারপরে চলে আসে, বিড়বিড়িয়ে বলে, বিয়েটা তো হবে, কিন্তু মায়ের প্ল্যান অনুযায়ী না, আমার প্ল্যান অনুযায়ী। মোহের বিয়ে হয়ে যাওয়া অত্যন্ত জরুরি। সে যত একা থাকবে তার উপর আক্রমণ বাড়তে থাকবে। মোহ বাড়িতে ফিরেছে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। দুপুরে খাবারটাও না খেয়ে দরজা বন্ধ করে বসে আছে সে। মিসেস নীরা বারবার দরজায় কড়া নাড়লেও সারা শব্দ দেয়নি মোহ। এবার চিন্তা হচ্ছে ওনার। উনি জানেন মোহ উল্টাপাল্টা কিছু করার বার মেয়ে নয়। তবু বড্ড চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। সবেমাত্র খাবারের প্লেট নিয়ে আবারও মোয়ের রুমের দিকে যাচ্ছেন মিসেস নীরা। এমন সময় ফোনে রিংটোন শুনে থামলেন উনি। সিঁড়ি থেকে নেমে টেবিলে প্লেট রেখে ধরলেন নিজের ফোনটা। ফোনটা রিসিভ করা মাত্র ওপাশ থেকে কর্কশ গলা ভেসে এলো, আপনার বাড়ির মেয়ে একটা অপয়া, অলক্ষী। শুধু তাই নয়, দুশ্চরিত্র। ছি, এমন মেয়েকে এখনো ঘরে রেখেছেন, আবার আমাদের ছেলের সাথে বিয়ে দিতে এসেছিলেন। লজ্জা করে না? বাকরুদ্ধ হয়ে পড়েন মিসেস নীরা। এটা তো পাত্রের মায়ের কণ্ঠ, বুঝতে বাকি রইল না।
এসব উল্টাপাল্টা খবর ওনারাও পেয়েছেন। নিজেকে সামলে নিয়ে কোমল সুরে বললেন, দেখুন, আপনারা ভুল ভাবছেন। মোহর মোটেও এমন মেয়ে নয়। ওর নামে নিশ্চয়ই কোনো বদনাম ছড়ানো হয়েছে। মোহর বাবা একজন ইন্ডাস্ট্রিজ ছিলেন, সেই জন্য ওদের শত্রুর কোনো অভাব নেই। আর স্বচ্ছ ছেলেটা ওর কাজিন হয়। আর কেউ এমন সময় ছবি তুলে ফেলেছে যে তখন পরিস্থিতিটা এমন ছিল। এমন সব মেয়ের পরিবারই বলে। সব মেয়ের পরিবারই তো চায় তার নিজের মেয়ের দোষ ঢেকে অন্যর পরিবারে গুছিয়ে দিতে। যখন ওর কাজিনের সাথে এতই ঘনিষ্ঠতা, তখন এখানে বিয়ে দিয়ে দিলেই তো পারেন। শুধু শুধু কেন আমার ছেলের ঘাড়ে অমন মেয়েকে দিতে উঠে পড়ে লেগেছেন? আপনার মেয়ের জন্য আজ আমার ছেলে আইসিইউতে। হতবিম্বল হয়ে যান মিসেস নীরা। অস্থিরতার সঙ্গে বলেন, মানে কি হয়েছে আদিলের? আর যা হয়েছে তাতে আমার মেয়ের দোষ কোথায়? সব তো আপনারা বাড়ির মেয়ের জন্যই হলো, নয়তো এমনভাবে আমার ছেলেটা আহত হতো না। আপনার মেয়ের সাথে সম্বন্ধ হওয়ার পরই আমার ছেলেটার এই অবস্থা হয়ে গেল, কারণ ওই মেয়েটা যে অলক্ষী। মুখ সামলে কথা বলবেন। এতে আমার মোহর কোনো দোষ নেই। ওপাশ থেকে তার ছেলে সুর ভেসে আসে আর বলে, এমন মেয়ের জন্য তর্কাতর্কি করছেন, শেষে আপনার নামও ডুবিয়ে ছাড়বে। আর ওই মেয়ের বিয়েও হবে না, বলে দিলাম। যত সব। মিসেস নীরা হকচকে গেলেন। এখন এই বিয়ে ভেঙে গেলে সত্যি বদনাম হয়ে যাবে। কিছু বলার আগেই কেউ ফোনটা মিসেস নীরার হাত থেকে নিয়ে নেয়। খানিকটা চমকে পিছু ফিরতেই তার মুখ ভার হয়ে দাঁড়িয়ে থাকা মুখে দেখতে পান উনি। ও কানে ফোন ধরে শান্ত কণ্ঠে বলে ওঠে, আপনার মতো কিছু মানুষদের জন্য এখনো সমাজ পাল্টায়নি। আজ আপনার ছেলে আহত হয়েছে বলে আপনি আমাকে দয়া করছেন। আমি কি আপনার ছেলেকে গিয়ে মেরে রেখে এসেছি? আর বড় কথা এটা, আপনার ছেলেকে বিয়ে করার কোনো আগ্রহ আমার নেই। বাকি রইল আমায় কে বিয়ে করবে সেটা নিয়ে কথা। আমাকে বিয়ে করার একজন রয়েছে, যাকে আমিও বিয়ে করতে চাই, যাকে আমি ভালোবাসি। আপনার মতো লোকদের হাতে পায়ে ধরে আপনাদের ছেলেকে বিয়ে করতে বয়ে গেছে আমার। অপর পাশ থেকে বেশ ক্রুদ্ধ হলেন আদিলের মা। রাগে ফুঁসতে ফুঁসতে বলে উঠলেন, বাহ, ভদ্রতার ছিটে ফোটাও তো দেখি নাই। সাহসের সীমা নেই। তোমার মতো মেয়েকে কে বিয়ে করবে? এসব জানতে পারলে তোমার তীরও ডুববে, ও তীরও ডুববে। ভাগ্যিস তোমার মতো মেয়ের সাথে বিয়ে হওয়ার আগেই বিয়েটা নাকচ করলাম। অপায়া মেয়ে কোথাকার। ফোনটা কেটে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা মিসেস নীরার দিকে এগিয়ে দিলেন মোহ। মিসেস নীরা সেটা ছোঁ মেরে নিয়ে ধমকে বলে উঠলেন, তোর মাথা ঠিক আছে না গেছে? আদিলের বাবা কত বড় ব্যবসায়ী জানিস? উনি যদি তোর নামে দুর্নাম ছড়িয়ে দেন তাহলে তোকে কে বিয়ে করবে? ও মাত্রাতিরিক্ত বিরক্ত হয় এবার। চোখ বন্ধ করে চোখ মুখ জড়িয়ে বলে, করতে হবে না কাউকে বিয়ে, একজন করলেই হবে। সারাদিন এমন ভাবে বিয়ে বিয়ে করছো যে আমায় তাড়াতে পারলে বাঁচো তুমি মিমি। কয়েকদিনে বেশ পাল্টে গেছো তুমি। এতই যদি তাড়ানোর চিন্তা থাকে তাহলে এক কাজ করো না, আমায় বলো, আমি বাড়ি থেকে চলেই যাই। এসব কথা আর ভালো লাগছে না আমার। তুই কি কাউকে ভালোবাসিস? বললি যে ফোনে কাউকে তুই বিয়ে করতে চাস। থতমত খেয়ে তাকায় মোহ। সে আইমানের কথা বলার জন্য প্রস্তুত ছিল না। চেয়েছিল সময় নিয়ে বলতে, হয়তো রাগে চোটে মুখ ফসকে বলে ফেলেছে। মাথা নুইয়ে নেয় মোহ। মিসেস নীরা আচমকাই বলে ওঠে, কে সেই ছেলেটা? সে কি কোনোভাবে স্বচ্ছ? মাথা তৎক্ষণাৎ উঠিয়ে তাকায় মোহ। বেশ কড়াকড়িভাবে জবাব দেয়, স্বচ্ছ ছাড়া কি অন্য কেউ হতে পারে না? এই তখন থেকে স্বচ্ছ স্বচ্ছ করছো। আমার নামে ফেক নিউজটা বের হবার পর দেখছি তুমিও উল্টাপাল্টা ভেবে ফেলেছো আমাদের নামে। একটা কথা বলি শোন, রাগ করিস না। মন এমন একটা জিনিস যার অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে নেই, কিন্তু আমরা অনেক সময় বলি মন থেকে ভালোবাসি, মন থেকে করি, ইত্যাদি ইত্যাদি। মন এমন একটা জিনিস যার অস্তিত্ব না থাকা সত্ত্বেও মন দিয়ে আমরা অনুভব করি। মনের ধারণা যে কোনো সময় পাল্টাতে পারে। একটি মানুষের মন যে কখন কি জিনিস চেয়ে বসে সেটা একটা মানুষ বেশ পরে জানতে পারে। একটা পবিত্র সম্পর্ক হলে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্কটা যদি ভুলবশত জুড়ে যায় তাহলে কিন্তু এক সময় না এক সময় কোথাও গিয়ে মানুষ একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ে। যেমন আমার কথাই ধরে নে, তোর আঙ্কেলকে আমি চিনতাম না, হঠাৎ করে বাবা কোথা থেকে যেন একটা লম্বাটে মানুষ পাত্র হিসেবে আমার পাশে বসিয়ে দিলেন। আমার বয়স তখন 16 বছর। বিবাহিত জীবন মানে কিছুই বুঝতাম না। সেদিন বিয়ে
পরিয়ে দিল বাবা। অনেক কান্নাকাটি করেছিলাম, ভেবেছিলাম কি করে থাকবো পরিবার ছাড়া অচেনা লোকটার সাথে। কিন্তু হঠাৎ করে এই মানুষটাকে খুব ভালো লাগতে শুরু করলো। তারপর কি মনে হতো জানিস, এই মানুষটা যদি আমার কাছে থাকে তাহলে জীবনের সব দিনই আমার কাছে আনন্দময় হয়ে ওঠে। আমার জীবন রঙিন হওয়ার মূল কারণ হবে এই মানুষটাই। তুই কাউকে যদি পছন্দ করেই থাকিস, তোদের সম্পর্কে মোটেও জোরালো নয়, তোর নামে এত কিছু বদনাম করা হয়েছে, এইসব শুনে তোর পছন্দের মানুষটা কি তোকে মেনে নিতে পারবে? মো কিছুক্ষণ চুপ করে থাকে, অতঃপর বলে, হ্যাঁ, আমার বিশ্বাস আছে, সেও আমায় বিশ্বাস করে। করলেই ভালো। এতটুকু বলার ছিল তোকে, এখন খেয়ে নে। প্লেট হাতে নিয়ে নিজে হাতে মোকে খাইয়ে দিতে থাকে মিসেস নীরা। মো অন্যমনস্ক হয়ে খেয়ে যাচ্ছে, তার মাথায় মিসেস নীরার বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। খাওয়া শেষ করে ঘরে আসে মোহ। বিছানায় গা এড়িয়ে দিতেই ফোনের আচমকা শব্দে ধরপড়ে লাফিয়ে উঠে বসে পড়েছে। হাতে ফোন নিতেই অচেনা নম্বর দেখে চোখ মুখ কুঁচকে আসে তার। এটা কার নম্বর? রিংটোন বাজতে বাজতে থেমে গেল হঠাৎ। কল কেটে গেছে। কল কাটতেই মোহের নজরে এলো এই নাম্বারে প্রায় 10 বার কল এসেছে। চোখ ছানা বাড়া হতেই আবারও কল এলো একই নাম্বারে। চোখ সরু করে বেশ দ্বন্দ্ব নিয়ে কল রিসিভ করে। কানের কাছে ধরতেই ওপাশ থেকে কেউ বেশ জোর গলায় বলে উঠল, বাইরে এসো, কাম ফার্স্ট। সচের কণ্ঠ শুনে মেজাজটা আবারও বিগড়ে গেল মোহের। বিস্ময়ের সুরে পড়ল, আপনি আমার নম্বর কোথায় থেকে পেলেন? যেখান থেকেই পাই। তোমার নম্বর পাওয়া কি এত কঠিন? তোমার নম্বর এত মূল্যবান জিনিস না যে সিন্ধুকে তালা মেরে রেখে দেওয়া ছিল। এখন এসব কথা কম বলে নিচে এসো, আমি অপেক্ষা করছি। আমি কেন যাব? তাও আবার আপনার সাথে? কখনো না। জেদ ধরে বলে মোহ। লোকটা তাকে এমনভাবে নিচে যেতে বলছে যেন মোহ তার বিয়ে করাবো। মোহ বিড় করে বলে, উনি বলবেন আর আমাকে যেতে হবে? মামা বাড়ির আপনার? কেন যেন ভুলে গেছে তার পাগলের প্রলাপ করার ভিডিও আমার কাছে আছে। তো অলরেডি তো বদনাম হয়েই গেছে। এটাও যদিও ভাইরাল হয়, তাহলে না হয় পাগলের উপাধি পাবো, আর কি হবে। তবু স্বচ্ছ দমে না, বেশ সিরিয়াস হলো এবার। মেয়েটা একদমই এক কথায় রাজি হবার মেয়ে। গম্ভীর্যের সঙ্গে বলে, লাস্টবার বলছি নিচে এসো, 1 মিনিট সময়, নয়তো তোমায় কোলে উঠিয়ে নিয়ে আসবো। এবার মোহে রাগ তুঙ্গে উঠে গেল। দাঁতে দাঁত চেপে বলল, আপনি আপনি একটা আর মাত্র 55 সেকেন্ড আছে তোমার হাতে, টাইম ইজ গোয়িং। বলেই ফোনটা কেটে গেল। মোহ যদি পারতো ইচ্ছে মতো ফোনে ঢুকে পিটিয়ে সোজা করতো। মোহ সিদ্ধান্ত নিল সে যাবেই না। এমন সকল লোকের সাথে যাওয়ার কোনো মানেই হয় না। না, একদম না, সে যাবেই না। ঘরের দরজা আটকে দিয়ে বসে আছে মোহ। তার ধারণা স্বচ্ছ আসবেই তাকে নিতে। কোলে নেওয়া কোনো ব্যাপারই না লোকটার কাছে। যেই মানুষ পাবলিক প্লেসে কোলে নিতে অস্বস্তি বোধ করে না, সেই মানুষটা বাড়ির ভিতরে এসে কোলে করে টেনে নিয়ে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। দরজা দুটো লক আটকে শান্তিমতো অষ্টমে আরেকবার শাওয়ার নিতে চলে গেল সে। বেশ ব্যবসা গরম পড়েছে। এসব টেনশনে এসির বাতাসটুকুতেও মন ভরছে না তার। কৃত্রিম জিনিসে তার অনেক অনেক বিরক্ত। গুনগুন করে গান গাইতে গাইতে অষ্টমী দরজাটা খোলে মোহ। পরনে সাদা রঙের বাথরোব আর মাথায় জড়ানো টাওয়াল। মুখে স্বস্তির হাসি। এবার বেশ লাগছে তার। টকটকি গোলাপি ঠোঁটের আশেপাশে পানির ছিটে ফোঁটা এখনো রয়েছে। সে মনের সুখে বলে ওঠে, এতক্ষণে স্বচ্ছ নামক আস্ত বিরক্তিকর ড্রামাটা নিশ্চয় চলে গেছে। আহার বেচারা। আসলে বিরক্তিকর জিনিসটা সহজে পিছু ছাড়ে না, জানো তো, একেবারে চিপকে থাকে। কিন্তু তোমার প্রতি চিপকে থাকার ইন্টারেস্ট আমার নেই। বাধ্য হয়ে আমার মতো ছেলেকে তোমার মতো মেয়ের সাথে চিপকে থাকতে হচ্ছে। স্তব্ধ হয়ে গেল মোহ। সবেমাত্র ফ্লোরে পা রেখেছে। হাসতে হাসতে এগিয়ে আসছিল সে। কণ্ঠস্বরটা শুনে পিলে চমকে গেল তার। মাথা ওটাতেই চোখ জোড়া বেরিয়ে আসার উপক্রম তার। পিছু ফিরে ড্রেসিং টেবিলের সামনে পকেটে হাত গুজে একটা বাঁকা হাসি সহিত দাঁড়িয়ে আছে স্বচ্ছ। তৎক্ষণাৎ মোহ নিজের দিকে তাকালো। সেদিন স্বচ্ছের বাথরুমের ফিতা ভুল করে খুলে ফেলেছিল মোহ। আজকেও সে একই পরিস্থিতি, কিন্তু উল্টোটা। চোখ বড় বড় করে স্বচ্ছের দিকে তাকালো সে। ড্রেসিং টেবিলের আয়নায় স্পষ্ট স্বচ্ছের মুখ। নেভি ব্লু কালারের একটা শার্ট, সাথে সাদা রঙের ডেমিন প্যান্ট পরে মুখ ভর্তি হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সে। এবার আগপাছ না ভেবেই মোহ পিছিয়ে দৌড়ে অষ্টমীর আড়ালে গিয়ে লুকায়। এই আপনি ভেতরে ঢুকলেন কি করে? আমি তো
তুমি তো দরজা লক রেখেছিলে। সেটাই তো। স্বচ্ছ ড্রেসিং টেবিলের শোপিস ধরে সেটাও উপরে ছুঁড়ে দিয়ে ক্যাশ করতে পড়তে বলে, তোমার বাড়িতে তো সব দরজারই এক্সট্রা চাবি না থাকে না? কিন্তু সেটা কে দিল আপনাকে? অবভিয়াসলি চুরি করিনি, ছোট ফুপি দিয়েছে। উনি জানেন আমি অযথা সময় কাটাতে এই বাড়ি আসিনি, দরকারে এসেছি। তুমি তো আবার যাকে তাকে চোর বানিয়ে দাও। সরু চোখে তাকায় মোহ। স্বচ্ছ এবার শোপিসটা রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে আড়ালে থাকা মোহের দিকে তাকিয়ে কণ্ঠে জোর দিয়ে বলে, এখন কি চাচ্ছ তুমি? তোমাকে এই অবস্থায় তুলে নিয়ে যাই? আপনি বাইরে যান। আমি আপনার মতো নেশাখোর লোকের সাথে মোটেই যাব না। ভালোই বলছি, বাইরে যান, নয়তো কি? স্বচ্ছ এগিয়ে এলো মোহের দিকে, আরও সেটে দাঁড়ালো মোহ। অতঃপর ওয়াশরুমে আবার ঢুকে পড়ল সে। তাড়াহুড়ো করে দরজা লাগাতে গেলেও স্বচ্ছ আটকে ধরল দরজা এক হাতে। মোহ দু হাতেও তার দরজা লক করতে সক্ষম হচ্ছে না, এবং স্বচ্ছই তার এক হাত দিয়ে প্রায় অর্ধেক দরজা খুলে প্রায় ঢুকে পড়েছে। নিশ্চয়ই তুমি এমনটা চাও না যে তোমায় এই অবস্থায় তুলে নিয়ে যাই। নয়তো এটাও করতে পারি, সেদিন আমার সাথে যা কাণ্ড করেছিলে, তোমার বাথরুমের ফিতা। বলেই থেমে গেল স্বচ্ছ। অসভ্যের মতো হাসি দিল সে। মোহের এক হাত চলে গেল পেটের কাছে ফিতাতে। ঢোক গিলতেই স্বচ্ছ আবারও বলল, তোমার আমার ওসব দেখার লোভ থাকতেই পারে, আমার নেই। আমার বিয়ে হবে, দেন এসব দেখা যাবে। তোমার মতো নাকি একটা অবিবাহিত সিঙ্গেল ছেলেকে জোর করে তার সম্মান ছিনিয়ে নেওয়া? আমি তো ওসব ইচ্ছা করে করিনি, বিশ্বাস করুন। আপনি এমন করলে কিন্তু মানহানির মামলা করব। ও রিয়েলি? আইন শুধু মেয়েদের জন্য? আমাদের মতো অসহায় ছেলেদের জন্য কোনো আইন নেই? তোমাদের মতো মেয়েরা যে আমাদের নির্যাতন করে যাচ্ছে। আপনি একটা হুশ, নো মোর ওয়ার্ড। রেডি হয়ে বাহিরে এসো, আদারওয়াইজ ভয়ানক কিছু ঘটিয়ে ফেলবো। রক্তচক্ষু নিয়ে হুমকি স্বরূপ বলে ওঠে স্বচ্ছ। মোহ স্বচ্ছকে পিছন থেকে ঠেলে দিয়ে বলে, আপনি ঘরের বাইরে তো যান। তা তো যাবই, বাট ইয়েস, চালাকি করার চেষ্টা করবে না। মোহ ঠোঁট উল্টে মাথা দোলাতেই গেট ছেড়ে বাইরে গিয়ে দাঁড়ায় স্বচ্ছ। হন নিয়ে বেরিয়ে যায় সে রুম থেকে। হাফ ছেড়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে মোহ। কি জ্বালাতন শুরু করেছে, কি এমন দরকার তার সাথে স্বচ্ছে? সন্ধ্যা পেরিয়ে রাত, অর্ধচাঁদ দেখা দিয়েছে আকাশে। তার পাশেই জ্বলজ্বল করছে সন্ধ্যা তারা। রাতে বাইরের পরিবেশ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আশেপাশে রাস্তার পাশে সোডিয়াম লাইট, ক্লান্তি নিয়ে ঘিরে ফিরেছে লোকজন। আশেপাশে বেশ ট্রাফিক। সোডিয়াম লাইটের বেশ কাছে দাঁড়িয়ে আছে চকচকে কালো রঙের গাড়ি। তার ভেতরে সামনে সিটে বসে রয়েছে মোহ ও স্বচ্ছ। এসিটা বন্ধ করে জানালা খুলে বসে রয়েছে মোহ। বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে আর নাকের ডগায়। সোডিয়াম লাইটের আলোতে অনুরূপ ফুটে উঠেছে তার। গোল্ডেন রঙের লং জামা আর কালো ওড়না গলায় পেঁচিয়ে রাখা। গালে হাত দিয়ে আনমনে তাকিয়ে আছে বাইরে। মেয়েটার মোহ নামটি যেন ভেবেচিন্তেই রাখা হয়েছে। এই রূপ, এই চোখ, সকলের নজর কাড়লেও স্বচ্ছ নজর কাড়ে তার আচরণ। মাঝে মাঝে রাগ, দুঃখ, অদ্ভুত আচরণ মাতিয়ে দেয় স্বচ্ছকে। তার আচরণেও রয়েছে সীমাহীন মোহ। স্বচ্ছের মন বলে ওঠে, একেই কি বলে পুরুষের সর্বনাশা নারী? কথাটুকু প্রকাশ করে না সে। তার প্রকাশ করা মানা। সে বাধ্য। মোকে ভালোবাসা যাবে না। পৃথিবীর যে কোনো মেয়েকে ভালোবাসলেও মোহকে ভালোবাসা এত সহজ নয়। গভীর মনোযোগ দিয়ে স্বচ্ছের ব্যাপারেই ভেবে যাচ্ছে মোহ। লোকটা কত অদ্ভুত। মাঝে মাঝে আর চোখের স্বচ্ছের দিকে তাকাতে চেষ্টা করছে সে। স্বচ্ছ তাকে নিয়েও গেছিল কিছু নিউজ চ্যানেলের অফিসে। কঠোরভাবে বারণ করে দিয়েছে, এমন বদনাম ছড়ালে বা ভুলভাল খবর চাইলে সেকেন্ডে বার চান্স দেবে না স্বচ্ছ। অপর মহলে গিয়ে বন্ধ করিয়া ছাড়বে চ্যানেল। তৎক্ষণাৎ সেসব খবর ডিলেট দেওয়া হয়। মৌ তখন ফ্যালফ্যাল করে চেয়েছিল স্বচ্ছের পানে। বলার কিছুই ছিল না তার। তার মনে হয়েছিল স্বচ্ছই এসব কিছু করেছে। কিন্তু 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 সে এটা ভেবে বিরাট ভুল করে ফেলেছে একটা। স্বচ্ছকে এই বিষয়ে বেশ কথাও শুনিয়েছে সে। ওকে সরি বলতে গিয়েও থামছে না মোহ। কারণ স্বচ্ছও তো তাকে কম কথা শোনায়নি। বিয়ে করার প্রস্তাবও দিয়ে ফেলেছে। সেজন্য নিজের অনুতপ্ত হয়েও হচ্ছে না। ট্রাফিক ছাড়া মাত্রই গাড়ি স্টার্ট দেয় স্বচ্ছ। চলল সে নিজের গন্তব্যে। মোহ স্বচ্ছকে তার নিজের বাড়ির রাস্তায় না নিয়ে যেতে দেখে ভেবা চাকা খেয়ে গেল এবং বলে উঠল, এটা কোথায় যাচ্ছেন? এটা তো ভুল রাস্তা। নিয়ে গেলেই দেখতে পাবে।
সব কাজ তো শেষ, তাই না? তাহলে কোথায় যাচ্ছি? তোমাদের মেয়েদের একটা সমস্যা হলো, তোমরা সব সময় নিজেদের খুব বেশি ইম্পর্টেন্স দাও। তোমায় নিয়ে গিয়ে বিয়ে করব না, নো টেনশন। সচের একটা কথাতেই ময়ের মুখটা ভোঁতা হয়ে যায়। সে কি সোজাসুজি কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না? পারবেই বা কেন? মামা মামি তো কম যায় না। মুখ ফুলিয়ে বসে রইল সে। গাড়িটা এসে থামে একটা হসপিটালে। সচ দ্রুত নেমে যায় গাড়ি থেকে। মোহ নেমে হসপিটালের দিকে তাকিয়ে বিস্ময় সুরে বলে, আমরা এখানে কেন? নানিমা ঠিক আছে তো? সবাই ঠিক আছে, শুধু একজন বাদে। কে? স্বচ্ছ ময়ের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, কাল একজনকে খুব মেরেছি। বড়সড় অপরাধ করতে যাচ্ছিল সে। একটা বউ থাকতে আরেকটা বিয়ে করতে যাচ্ছিল। তাই বলছিলাম একটু চলো তো, দেখবে তুমি চেনো কিনা। আমি চিনব কিভাবে? আমার চেনা জানা তো এমন কোনো নিজ মানুষ নেই। বেশ ভাবুক হয়ে পড়ল মোহ। সচ অদ্ভুত হেসে হসপিটালের সিঁড়িতে উঠতে উঠতে পড়ল, ওয়েল, এক পলক দেখেই নাও, চিনলেও চিনতে পারো। সচের মাথায় কি চলে তা বোঝা মোহের পক্ষে সম্ভব না। তার এসব কথা শুনে তার পিছু পিছু হেঁটে যায় মোহ। 3 নম্বর ফ্লোরে ডান দিকে করিডোর ধরে এগোতেই মোহের দৃষ্টিতে পড়ে কিছু চেনা মুখ। ধীরে ধীরে মস্তিষ্কে চাপ দিতেই চোখ বড় বড় হয়ে আসে তার। অস্ফুট স্বরে বলে ওঠে, এটা এটা তো ওই লোকটা, মানে আদিল। পুরোটা বলতে পারে না সে। স্বচ্ছের সাথে এগিয়ে যেতেই মাথা নুইয়ে ফেলে আদিলের মা বাবা। তৎক্ষণাৎ স্বচ্ছ বলে ওঠে, তাহলে কি ভাবলেন, ছেলেকে আরেকটা বিয়ে দেওয়ার অপরাধে পুলিশে ধরিয়ে দেওয়া যাক? আদিলের বাবা এগিয়ে এলেন। বেশ বিনয় সুরে বললেন, এমনটা করো না বাবা, এমনি ছেলেকে মেরেছ, এর বদলে আমরা মেনে নিয়েছি। পুলিশকে ধরিয়ে দিলে মান সম্মান থাকবে না। কিন্তু আমি তো খবর পেয়েছি, মোহের মিমিকে কল দিয়ে যা ইচ্ছে তাই শুনিয়ে দিয়েছেন আপনার স্ত্রী। মোহ অপয়া, অলক্ষী। আদিলের মা মাথা নাড়ায়। স্বচ্ছ হাতের মুঠো শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে। মোট হাতটা ধরে স্বচ্ছ, ধরে টেনে নিয়ে কেবিনে যায়। মোহ হতবিপল হয়ে তাকিয়ে থাকে স্বচ্ছ নামক লোকটির দিকে। আমার মোহ বলতে কি বোঝালো স্বচ্ছ? মাথাটা ঝিমঝিম করছে মোহের। এখনো বেশ ঘোরের মধ্যে আছে সে। স্বচ্ছের এমন আচরণ তার মনকে বেশ প্রভাবিত করেছে। এই উদ্ভট লোকটার রহস্যভেদ করতে না পেরে থমের দাঁড়িয়ে আছে, চোখ জোড়া স্থির স্বচ্ছের দিকে। বোন, আমায় মাফ করে দাও। আর জীবন থাকতে কোনো মেয়ের বাড়িতে প্রস্তাব দেওয়া তো দূরে থাক, আমার বর্তমান বউয়ের কাছে যেতেও একবার ভেবে নেব। আজম কেমন কাতের সুরে বলা কথাতে চমকে ওঠে ক্যাবিনেট বেডের দিকে তাকায় মোহ। চোখের পলক পড়ে না তার। বিস্ময়ের সাথে দেখে নেয় আদিলকে। কপালে ইয়া বড় ব্যান্ডেজ, চোখের নিচে ছোটের নিচে ফোলা, হাতে প্লাস্টার করা, পায়েও প্লাস্টার করে ঝুলিয়ে রাখা। কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। বেশ ঘৃণার সৃষ্টি হলো মোহের মনে। কার সাথে বিস্ময়ের সম্বন্ধ ঠিক হয়েছিল তার? এই নর্দমার কীটের সাথে? ভাবতেই রাখে শরীর রি রি করে উঠল। আঙুল উঁচিয়ে আদিলকে বলল, আপনি তো কথাই বলবেন না। আপনাকে তো খুন করে দেওয়া উচিত ছিল। ফোনটা কোথায় জানো? আমি এক্ষুনি পুলিশে কল করব। আমি মাপ চাই, জীবন থাকতে আর এই কাজ করব না। এমনটা করবেন না বোন, প্লিজ। আদিলের এরূপ কথা শুনে দম ফাটিয়ে হেসে ওঠে স্বচ্ছ। হাসি যেন থামাতেই পারছে না। তার হাসি শুনে কিছুটা আঁতকে উঠল আদিল। কেননা কালকে তাকে যেভাবে স্বচ্ছ সহ তার কয়েকটা বন্ধু মিলে তাকে পিটিয়েছে, তারপর থেকে স্বচ্ছের মুখটা দেখলেও তার ভয় ভয় লাগছে। তারপর কাল স্বচ্ছ নিজেই আহত ছিল। মাথা দিয়ে গড়িয়ে পড়ছিল রক্ত, পিঠে ছিল আঘাতের দাগ, তবুও শক্তি দমেনি তার। একধারে পিটিয়েই গেছে। কোনো মতে হাসি থামিয়ে স্বচ্ছ বলে ওঠে, উপস, কাল পর্যন্ত না ও তোর হবু বউ ছিল, আজকে বোন হয়ে গেল। এত চেঞ্জ, ওয়াও। এবার মোহ বিরক্ত হচ্ছে। সে অকপটে বলে ওঠে, কেন নিয়েছেন এই জঘন্য লোকটার কাছে আমায়? হ্যাঁ, এভাবে হাসির খোরাক বানাতে? স্বচ্ছ এগিয়ে মোহের পাশে এসে দাঁড়ায়। ব্যঙ্গাত্মক সুরে বলে ওঠে, তোমার হবু বর্ষে ওর কিছু হলে তোমার সাথে ওর দেখা করানোটা আমার দায়িত্ব নয়? বলো বলো। তাই তো বলি, তোমরা মেয়েরা খুব স্বার্থপর হও। একটু দেখবে না নিজের হবু বরের কি অবস্থা হয়েছে? হবু বর মাই ফুট। পা দিয়ে সজোরে ফ্লোরে আঘাত করে চোখ মুখ লাল করে বলে মোহ। স্বচ্ছের পাশ কাটিয়ে বেরিয়ে যেতে নেয় সে, কিন্তু স্বচ্ছ হাত ধরে তার, আটকে দেয় তার চলা। এবার হাসি বাদ দিয়ে
বেশ থমথমে গলায় বলে, আদিল যতক্ষণ না তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছে ততক্ষণ তুমি কোথাও যাচ্ছ না। দরকার নেই আমার। এমন লোকের মুখোমুখি হতেও আমার গা ঘিন ঘিন করছে। কিন্তু আমার দরকার আছে। তোমার দরকার বা অদরকারের কথা আমি শুনতে চাইনি। আমার কাছে প্রতিটি মেয়ের সম্মান অনেক দামি, বিশেষ করে মোহ নামক মেয়েটির। তার সাথে করা অন্যায় বা তাকে করা অসম্মান আমি দ্বিগুণ করে ফিরিয়ে দিতে চাই। কারণ কারণ ভেতরটা টিপ টিপ করছে মোহের। অধীর আগ্রহে যেন অপেক্ষা করছে স্বচ্ছের কথা। কেন সে স্বচ্ছের কাছে বিশেষ জানতে বড্ড মন চাইছে তার। বিকজ তুমি আমাদের বংশের মেয়ে, ভুলে গেছো? কিছুটা থতমত খায় মোহ। অদ্ভুতভাবে আশাহত হয় সে। মোয়ের মন তাহলে কি চাইছিল? স্বচ্ছ অন্য কিছু বলুক, সেটা মোয়ের নিজেরও জানা নেই। পিছু ফিরতেই স্বচ্ছ মোহ দেখে আদিল ইতিমধ্যে কাঁদো কাঁদো চোখ মুখ নিয়ে হাত জোর করে শুয়ে আছে। আর যাই হোক, ভয়ানকভাবে মার খেতে রাজি নয় সে। আমাকে মাফ করে দাও মোহ, আমি আর জীবন থাকতে এমন করব না। আপনার মতো মানুষকে মাফ করা যায় না। পারলে নিজের স্ত্রী নিয়ে সুখে সংসার করুন। অর্থের কারণে অন্য মেয়েকে নিজের ফাঁদে ফেলতে যাবেন না। আপনাদেরও তো যথেষ্ট আছে, তাহলে অন্যের সম্পত্তির প্রতি এত লোভ কেন? এরপর এমন জানলে আমি নিজ দায়িত্বে পুলিশের কাছে তুলে দিব আপনাকে। আর এক মুহূর্ত দাঁড়ায় না মোহ। কেবিন থেকে বেরিয়ে আসে। দম বন্ধ লাগছে তার। এসব লোকজনের সাথে কথা বলতে তার মোটেও ভালো লাগে না। পিছু পিছু আসে স্বচ্ছ। নেভি ব্লু কালারের শার্টের ওপর বোতামে একটা টেনে টেনে খুলতে মোহের পাশাপাশি হাঁটতে শুরু করে সে। মোহ বাঁকা চোখে তাকায় তার দিকে। স্বচ্ছের বুকের কিছুটা অংশ দেখা যাচ্ছে। বেশ ঘেমেছে সে। ঘরমাক্ত দেহ শার্ট ও কিছুটা ভিজে। মুখেও ঘাম। এসি থেকে বেরিয়ে আরো বেশি গরম লাগছে তার। তবে মোহের এই দৃশ্যটা কেন যেন খারাপ লাগছে না। ঘরমাক্ত চেহারায় কোনো পুরুষকে অদ্ভুত সুন্দর আর সুদর্শন লাগে তা তো জানা ছিল না মোহের। তার নজর এড়ায় না স্বচ্ছের। মৃদু হেসে বলে, এইভাবে দেখার দরকার আছে? তুমি চাইলে পুরো শার্ট খুলে দেখিয়ে দিতে পারি। ইভেন তোমায় বিয়ে করার প্রস্তাব দিয়েছিলাম। বিয়েটা হলে এমনি সব দেখতে পেতে। চাইলে অলওয়েজ খালি গায়ে বসে থাকতাম তোমার সামনে। এসব কথাবার্তায় দ্রুত চোখ সরিয়ে নেয় মোহ। লোকটাকে যখন একটু ভালো ভাবতে যায়, অশুভ কথাবার্তা বলে মোহকে পাহাড়ের সমান লজ্জা পাইয়ে দেয়। রাগ, বিরক্ত, লজ্জা সব মিশ্রিত হয়ে চোখ মুখে ঘাম বেশি জমতে শুরু করেছে মোহের। সে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আপনি একটা জাতা, ছি! স্বচ্ছের ঝঙ্কার তোলা হাসির আওয়াজ পাওয়া গেল। ধক করে উঠল মোহের ভেতরটা। বেশ খানিকটা সামনে চলে এসেছিল সে। পিছু ফিরে তাকালো। হাস্যোজ্জ্বল চেহারা স্বচ্ছকে সত্যিকারের স্বচ্ছ মনে হয়। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলেও মোহ আবারও মুখ ফিরিয়ে হাঁটতে শুরু করলো সে। তার মুখেও মৃদু হাসি। হাসির কারণ সে জানে না। স্বচ্ছ হাসছে, তাই সেও হাসছে। রাত প্রায় 11টা পেরিয়ে 11:30 ঠেকেছে। মোহ এক নাগারে কল করে চলেছে আইমানের নম্বরে। চোখ মুখে চিন্তার রেশ। পুরো ঘর জুড়ে এ মাথা ও মাথা পায়চারি করছে সে। মাঝে মাঝে বিরক্তকর শব্দ করে বারংবার চেষ্টা করে যাচ্ছে আইমানের ফোনে কল লাগানোর। এমন সময় দরজা ঠেলে ঢুকে পড়েন মিসেস নীরা। মোহকে কিছুটা বকতে বকতে বলেন, তোকে সারা জীবন দেখছি খাইয়ে যেতে হবে। মাথা ব্যথা ভাবলাম শুয়ে থাকবো, কিন্তু কলির থেকে শুনলাম তুই খাওয়া দাওয়া কিছুই করিসনি। একা একা কি খাওয়া দাওয়া করা যায় না? সারা জীবন কি তোর মিমি থাকবে? মোহের কোনো উত্তর নেই। মাথা উঠিয়ে তাকালো মিসেস নীরা। মেয়েটাকে বেশ চিন্তিত লাগছে। এগিয়ে গেল খাবারের ট্রে হাত থেকে টেবিলে রেখে এগিয়ে এলেন মোহের দিকে। ভারাক্রান্ত মন নিয়ে বসেছিল মোহ। তার এক হাতে ফোন। মাথায় মায়ের বোনের স্নেহভরা স্পর্শ পেয়ে চোখ পাকিয়ে তাকালো সে। কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন তোকে? মিমি, আইমান আমার ফোন ধরছে না। মানে ওর ফোন বন্ধ বলছে। হঠাৎ? তুই বলেছিলি আইমান এখন বান্দরবন আছে, অফিসে কোনো কাজে গেছে সে। অনেক দিনের কাজ, নতুন চাকরি, আর ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। মোহ মাথা নাড়ায়, ক্ষীণ সুরে বলে, আইমানের ফোন কখনো বন্ধ থাকবে না। অফিসিয়ালি কথাবার্তাও ফোনেই বলে সে। আর নেটওয়ার্ক নেই ঠিক আছে, তাতে তো ফোন বন্ধ দেখাবে না। আইমান নিজে থেকে একবারও কল করার ট্রাই করেনি আমায়। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তুই চিন্তা করিস না। আমি পানি নিয়ে আসিনি, তোর ঘরেও তো দেখছি পানি নেই। কি যে করিস না, দাঁড়া পানি নিয়ে আসি। মোহ প্রত্যুত্তরে কিছুই বলে না। মিসেস নীরা বেরিয়ে যান ঘর থেকে পানি নেওয়ার জন্য।
মোহ আবারও ফোন করার চেষ্টা করে, তবুও লাভ হয় না। হতাশ ভঙ্গিতে হাত পা ছড়িয়ে বিছানায় বসতেই টুং করে মেসেজে টোনটা বেজে উঠল। তড়িঘড়ি করে ফোনটা হাতে ধরে মোহ। একটা ভয়েস মেসেজ এসেছে, তাও আইমানের নম্বর থেকে। আর বিলম্ব না করেই ভয়েস মেসেজটা অন করেছে। শুনতে পায় গমগমে কণ্ঠ আইমানের। আই এম সরি মোহ, আমি যতই মধ্যবিত্ত হই কিন্তু তোমার মতো একটা মেয়েকে কিনা যে কিনা একসাথে দুজনের সঙ্গে ডাবল ডেট করে, আমি তোমার নিজের পরিবার নিয়ে গিয়ে নিজের সংসার নষ্ট করতে চাই না মোহ। তোমার সাথে সম্পর্ক তখনই শেষ হয়েছে যখন নিউজ পেয়েছি। একটু দেরি হলে নিউজটা এসে আমার কাছে আসে। আমাদের সম্পর্ক এখানে শেষ। কারোর সঙ্গে ডাবল ডেট করা থেকে কাউকে বিয়ে করে নাও, ভালো হবে। বলে যোগাযোগ করার চেষ্টা করবেন আমার সাথে, বাই। শ্বাস রোধ হয়ে আসছে মোহের। চারিদিকে তিক্ততা বাড়ছে, মনে বাড়ছে ঘৃণা। এবার ঘৃণাটা আয়মানের প্রতি। একটি সম্পর্কের সাথে যদি একটি গাছের তুলনা করা হয়, তাহলে গাছের মূল ভিত্তির মতো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। সেই বিশ্বাসটা যখন সামান্য বিষয় ভেঙে যায়, সেই সম্পর্কটা মূল্যহীন হয়ে যায়। আইমানের কি উচিত ছিল? না, ওর কাছ থেকে সবটা শোনা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে মোহ। তৎক্ষণাৎ বিকট আওয়াজে চোখ খুলে ফেলে সে। দরজার দিকে তাকিয়ে দেখে মিসেস নীরাকে। কাঁচের গ্লাস নিচে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। থরথর করে কাঁপছে মিসেস নীরা। মোহ দ্রুত বেড থেকে নেমে ছুটে এগিয়ে যায়। মিমি, চুপ কর, আমি বলেছিলাম মোহর তোর ওপর যদি ছেলেটার বিশ্বাস থাকে তবে হ্যাঁ বল। ও যদি এসব জেনেও তোকে বিয়ে করতে রাজি থাকে তাহলে হ্যাঁ বল। কিন্তু কোথায় গেল ছেলেটার বিশ্বাস? একটা সামান্য নিউজের জন্য বাকি সবার মতো ফেলে চলে গেল তোকে। এখন কি হবে তোর? কি বিয়ে করবে তোকে? মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে মোহ, কারণ সে আসলেই ভুল ছিল। আইমানের ওপর বিশ্বাস করে মিমিকে বলেছিল সে বিয়েতে রাজি হবে। কিন্তু কি করলো আইমান? মোহ চুপ থেকে কিছু বলতে উদ্যত হতেই মিসেস নীরা তাকে থামিয়ে বলে, তোর কথা শুনে অনেক কিছু হয়েছে, আর না, আমি তোর কাছ থেকে কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি ঘরে যাচ্ছি, মাথা ব্যথা করছে ভীষণ। আমায় একা থাকতে দে। খাবার এনেছি, খেয়ে নে। একটু পর কলি এসে এসব পরিষ্কার করে যাবে। মোর কোনোরূপ কথা না শুনে চলে গেলেন মিসেস নীরা। মোহ ঠাঁই দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। মনে মনে শক্ত হওয়ার চেষ্টা করতে থাকলো সে। খাবারের মতোই রেখে এসে ধপ করে শুয়ে পড়লো বিছানায়। চোখ বুজে এলো তার। চারিদিকে বিষাক্ত। তার একটুখানি সুখ চাই, তাও কি সে পাবে না? সকালের ঘুমটা ভাঙিয়ে মোহের কলির ডাকাডাকিতে গভীর ঘুমটা ভাঙাতে বেশ বিরক্ত হয় সে। ঘুম জড়ানো সুরে বলে ওঠে, কলি ঘুমোতে দাও, বিরক্তি করবে না। নীরা ম্যাডাম ডাকলে সাড়া দেয় না, কিছু একটা হয়ে গেছে মনে হচ্ছে। তাড়াতাড়ি আসেন না মোহ ম্যাডাম। কথাটুকু কানে আসা মাত্র ওই চোখ মেলে মোহ। বুকটা ধক করে ওঠে তার। মনে আঁকড়ে ধরে হারাবার ভয়। মুহূর্তেই উঠে বসে সে। চোখ ডলে দ্রুত বলে, কি হয়েছে মিমির? কথাটা বলার পরই উঠে দাঁড়ায় সে। সেভাবেই ছুটে ঘর থেকে বের হয়। মিসেস নীরার ঘরে পৌঁছাতেই দেখে বেশ কয়েকটা মেয়ে সার্ভেন্টের ভিড়। কেউ তাকে ডাকছে, কেউ পানি চেটাচ্ছে। মাথায় আকাশ ভেঙে পড়ে মোহের। সবাই ঠেলে বসে পড়ে মিসেস নীরার কাছে। ওনার হাত ধরে পাগলের মতো ডাকতে থাকে মোহ। মিমি, মিমি তাকাও, কি হয়েছে তোমার? সাড়া দাও না একটু, তাকাও। সারা নেই মিসেস নীরার। চোখ ভিজে আসে মোহের। একে তো মা বাবাকে সদ্য হারিয়েছে, এরই মধ্যে যদি এই মানুষটার কিছু হয়ে যায় ভেঙে পড়বে সে। রিমা যে কলি বলল, হাসপাতালে নিয়ে যেতে হবে হয়তো ম্যাডামকে, সময় বেশি নাই। মোয়ের হুঁশ এলো। তড়িঘড়ি করে ফোনটা হাতে নেয় সে। অ্যাম্বুলেন্সে কল করতে গিয়েও করে না। আসতে সময় লাগবে। গাড়িতে করেই হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে তাকে। প্রায় আধা ঘন্টা ধরে কেবিনের বাইরে বসে আছে মোহ। স্বচ্ছ দাঁড়িয়ে আছে বেশ খানিকটা দূরে। রোবটের মতো একই জায়গায় বসে থাকা মুখে পর্যবেক্ষণ করছে সে। মিসেস নীরার ছেলে আর মেয়ে ছুটে এসেছে, তারাও কান্নাকাটি করছে। কিন্তু মোহ স্থিরভাবে ফ্লোরের দিকে তাকিয়ে বসে আছে, যেন খুব গভীর একটা চিন্তা ভাবনা করছে সে। স্বচ্ছতাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মেয়েটা এক মুহূর্তে কেমন যেন পাথর হয়ে গিয়েছে। এমন সময় কল আসে স্বচ্ছের ফোনে। কলটা বিরক্ত নেই ধরে স্বচ্ছ, কিন্তু ওপাশ থেকে কিছু শোনার পরই স্বচ্ছ চমকে ওঠে। হোয়াট, দাদিমা আরো অসুস্থ হয়েছে কেন? কথাটা মোহের কান অব্দি পৌঁছায়। স্বচ্ছের দিকে তাকায় সে। কথা বলা শেষে আর মুখটা ভার হয়ে যায় স্বচ্ছের। উঠে দাঁড়ায় মোহ।
গুটি গুটি পায়ে এগিয়ে আসে স্বচ্ছের দিকে। স্বচ্ছ কিছুটা বিস্ময়ের সাথে তাকায় তার দিকে। মোহের ফোলা ফোলা চোখ মুখ বলে দিচ্ছে সে কতটা চিন্তিত। আচমকা মোহ থমথমে সুরে বলে ফেলল, আপনি আমার বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন না? আমি সেই প্রস্তাবে রাজি আছি। বিয়ে করবেন আমাকে? কণ্ঠস্বর এখনো কাঁপছে মোহের। এই বিয়ের প্রস্তাবটা স্বচ্ছের সামনে রাখা মোহের কাছে সহজ ছিল না। গত আধ ঘন্টা ধরে নিজেকে তৈরি করছিল সে। যখন নাফিসা বেগমের অসুস্থতার কথা শুনল তখন আর থামল না সে। স্বচ্ছ এখনো তার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে। সে চোখের পলক অব্দি ফেলতে ভুলে গেছে। মোহের দিকে তাকিয়ে আছে সে। তার ভাবনার উঠতে গিয়ে শেষমেশ মোহ বিয়ে করতে চাইছে তাকে। কেন? স্বচ্ছ বিস্ময়ের সাথে বলল, বিয়ে? হঠাৎ বিয়ের কথা তুলছো কেন? তোমার শরীর ঠিক আছে? আমার মনে হয় তুমি ঠিক নেই। বলেই মোহের কপালে আলতো করে হাত ছোঁয় স্বচ্ছ। খানিকটা কেঁপে ওঠে মোহ। তার হাত দিয়ে স্বচ্ছের হাত সরিয়ে খানিকটা যান্ত্রিক কণ্ঠে বলে, আমি ঠিকই আছি। আর বিয়ের কথা ওঠাতেই চমকে যাচ্ছেন কেন? আপনি আর মিনিও প্রস্তাবটা দিয়েছিল আমাকে। আমার মনে হয় তুমি তাড়াহুড়ো করে ফেলেছো মোহ। তুমি ইমোশনাল হয়ে ডিসিশন নিচ্ছ। ছোট ফুপি ঠিক হয়ে যাক, তারপর এই বিষয়ে কথা বলবো আমরা। আপনি কি আমায় বিয়ে করতে চান না? যদি তাই হয় তাহলে সোজাসুজি বলুন। আগের মতোই থমথমে সুরে বলল মোহ। তার দৃষ্টি ফ্লোরেই ছিল, অন্য কোনো দিকে মনই তার নেই। সে কেমন একটা ভাবলেশীন হয়ে গেছে, যার একটা রোবটের মতো জবাব দিয়ে চলেছে। স্বচ্ছ যেটা খেয়াল করলে মোহের গালে আলতো চাপড় দিয়ে খানিকটা জোরে পড়ল। এই মেয়ে, হুঁশে এসো। তুমি ঠিক নেই। বিয়ের কথাবার্তা বাদ দাও, এখনো অনেক সময় আছে এসবের। তুমি বসবে, চলো এসো। মোহ তবুও এক পা নড়ে চড়ে না। বেশ চিন্তিত হয়ে পড়েছে স্বচ্ছ। মেয়েটার কি হলো? অতিরিক্ত শখ নিতে পারছে না সে? ফলস্বরূপ এমন অন্যমস্ক হয়ে পড়েছে। উপায়ন্তর না পেয়ে স্বচ্ছ নিজে মোহের হাত টেনে ধরে, এনে তাকে বসিয়ে দেয় চেয়ারে। মোহ আবারও একই প্রলাপ বকেজে ওঠে। আপনি বললেন না তো আপনি বিয়েতে রাজি কিনা? হঠাৎ বিয়ে বিয়ে কেন শুরু করলে তুমি? বিয়ে পাগলি হয়ে যাচ্ছ নাকি স্বচ্ছ পাগলি? আই থিঙ্ক স্বচ্ছের উপর ফিদা হয়ে গেছো, সেজন্যই আচমকা আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ। ও মাই গড! স্বচ্ছের এমন কথায় কাজ হয়। মোহ এবার মাথা উঠিয়ে তাকায় স্বচ্ছের পানে। স্বচ্ছ চাইছিল মেয়েটা একটু স্বাভাবিক হোক, সে কারণেই ইচ্ছে করেই এমন কথা বলে উঠল সে। ধীর কণ্ঠে পড়ল, আপনাকে বিয়ে ছাড়া আর কি কোনো অপশন খোলা রেখেছেন আপনি? কোনো অপশন নেই আমার কাছে। এখন আমি শিওর যে মিমি শুধু আমার ভবিষ্যতের চিন্তা করতে করতেই এভাবে অসুস্থ হয়ে গেছেন। স্বচ্ছ চমকে ওঠার ভান করে বলল, অপশন খোলা রাখিনি মানে? অনেক অপশন খোলা আছে আমার কাছে। কি কি অপশন জানো? ফার্স্ট অপশন হচ্ছে ওই ডাফার আদিল মাহমুদের সাথে বিয়ে করতে পারো। তার নাকি একটা বউ আছে। সতীনের সংসার করতে পারবে, ভাবতে পারছো? আজকাল সতীনের সংসার কেউ করে? তুমি সতীনকে বোনের মতো করে মেনে নিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দেবে সতীনও বোন হয়। সুন্দর আইডিয়া না? খুব সুন্দর আইডিয়া। আপনি যদি আমার সাথে বিয়ে করেন, বিশ্বাস করুন, পরে এসব ঝামেলার পর আমি আরেকটা বিয়ে করব। তারপর আপনারা দুজন ছেলে সতীন হয়ে যাবেন। তারপর দুজন ভাইয়ের মতো বসবাস করে ওয়ার্ল্ড গিনেস বুকে স্বর্ণাক্ষরে নিজের নাম খোদাই করে নেবেন। সুন্দর না আইডিয়াটা? স্বচ্ছকে ভেঙিয়ে বলল মোহ। এবার চোখ মুখে ফুটে উঠেছে তীক্ষ্ণতা। স্বাভাবিক অবস্থাতেই ফিরে এসেছে সে। মিটিমিটি হাসতে থাকে স্বচ্ছ। তারপর কিছুটা গম্ভীর মুখভঙ্গি করে বলে, আইডিয়াটা ভালো, কিন্তু আমি আবার নিজের বউকে কারোর সাথে শেয়ার করতে পারবো না। ইউনো, আমার সম্পদ শুধুই আমার। ইভেন আমার বইয়ের এক একটা ঘামের ফোঁটাও আমার। তার মন থেকে শুরু করে তার চোখ, নাক, গাল, ঠোঁট আর থাক, আর গভীরে না যাই, সবই আমার। যদি কোনো সতীন বানিয়ে নিয়ে আসতে চাও তাকে এসব বলে নিয়ে আসবে, তাহলেই চলবে, ঠিক আছে? হতবাক হয়ে এবার তাকায় মোহ। স্বচ্ছ এত কিছু ভেবে রেখেছে। কি ভয়ানক প্ল্যানিং তার। খানিকটা শুকনো ঢোক গিলে চোখ ফিরিয়ে কেবিনের দিকে তাকায়। ডক্টরের চেক আপ করা কি এখনো শেষ হয়নি? মোহ স্বচ্ছের বিপরীত পাশে বসে আছে তৃণা। মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে সে। মোহ উঠে দাঁড়ায়, গিয়ে বসে তৃণার পাশে। মোহকে পাশে দেখে কান্নার বেগ বেড়ে গেল তার। ফুপিয়ে উঠে পড়ল, আমার মা ঠিক হয়ে যাবে তো মোহ আপু? মিমির কিছু হয়নি, তুমি চিন্তা করো না। আর যা হয়েছে সেটা আমার জন্যই তো ঘটেছে। আমি তো তোমার আর তিহান ভাইয়ার সামনে মুখ দেখাতেও লজ্জা লাগছে। আজ আমার চিন্তা করতে করতে
মিমি অসুস্থ হয়ে গেল। কিছু বলতে পারল না তিনা। তার আগেই কেবিন থেকে বেরিয়ে এলো ডক্টর। ওনাকে দেখা মাত্র সকলে এগিয়ে এলো অস্থির হয়ে। কিছু জিজ্ঞাসা করবার আগেই ডক্টর নিজ দায়িত্বে বলে উঠলেন, চিন্তা করার কিছু নেই, কিন্তু হ্যাঁ, পেশেন্ট মিনি স্ট্রোক করেছে। উনি ঘুমের মাঝেই ঘরে চলে গেছেন, কিছু টের পাননি। হাই ব্লাড প্রেশার থাকার কারণে এমনটা ঘটেছে। হয়তো কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তায় ছিলেন উনি, যার কারণে ব্লাড প্রেশার বেড়েছিল। পরের বার খেয়াল রাখবেন ওনার যেন টেনশন না হয়, তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা এখন দেখা করতে পারেন ওনার সাথে। হাফ ছেড়ে বাঁচল সকলে, কিন্তু বইয়ের মাঝে কাজ করতে থাকলো অনুতাপ। তার মিমির এই অবস্থা শুধুমাত্র তার জন্য। এটাই ভেবে অনুতাপের আগুনে পড়ে যাচ্ছে সে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সবার আগে কেবিনে ঢুকে গেল সে। চোখ বন্ধ করে শুয়ে রয়েছেন মিসেস নীরা, মুখটা ফ্যাকাশে। ঝড়ের গতিতে মোহ গিয়ে বসে নীরার পাশে। পিট পিট করে চোখ মেলে তাকানো উনি। মোহ ফুপিয়ে কেঁদে বলতে বলে, আই এম সরি মিমি। দূর পাগলি, সরি কেন বলছিস? তুই কেন সরি বলবি? তোর বয়সটাই এমন যে সঠিক মানুষকে বাঁচতে পারিসনি। আমি তোকে বলেছিলাম যে যদি মনে হয় আইমান তোকে বিশ্বাস করে তাহলে হ্যাঁ করবি। বিশ্বাসঘাতক বের হলো তো সে। আমি তোর ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। কি হবে তোর বলতে পারিস? দুর্বল কণ্ঠে বলেন মিসেস নীরা। মোহ সঙ্গে সঙ্গে নিজের কান্না গতি কমাতে থাকে। স্বচ্ছ আর তিনা ধীর পায়ে প্রবেশ করে কেবিনে। তিনা ছুটে আসে তার মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে কান্নাকাটি করতে থাকে। মা, ও মা, এভাবে কেউ করে? আর একটু হলে আমার জীবনটা বেরিয়ে যাচ্ছিল। তুই আর এক পাগলি, আমার দুটো পাগলি, দুজন একবারে মাত্র 1 ঘন্টায় শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিছু খেয়েছিস? দুজনেই মাথা নাড়ায়। সঙ্গে সঙ্গে কেবিনে হুড়মুড়ে ঢুকে পড়ে একটা ছেলে। উজ্জ্বল শ্যামলা চোখ মুখে অস্থিরতার ছাপ একেবারে ফুটে উঠেছে। ব্রাউন কালারের টি শার্ট পরিহিত ছেলেটি মিসেস নীরাকে দেখে চিকন ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। তৃণার উদ্দেশ্যে তৎক্ষণাৎ খিটখিটিয়ে বলল, এই তৃণমূলের বাচ্চা, সর সামনে থেকে, একাই আদর খাস না, পেট ব্যথা করবে। বলে এগিয়ে এসে তিনাকে সরিয়ে দিয়ে বসে পড়ল তিহান। মোলায়েম কণ্ঠে পড়ল, এখন কেমন আছো মা? ভালো। তোরা এত দূর থেকে এসেছিস, কিছু খেয়ে এসেছিস? তিহানও মাথা নাড়িয়ে বলে, জীবনে খাওয়া দাওয়া অনেক করতে পারবো, তোমায় হারালে তো ফিরে পাবো না, তাই না? মিসেস নীরা হাসেন। সকলের সাথে কথাবার্তা বলতে ব্যস্ত হয়ে পড়েন। কেবিন থেকে বেরিয়েছে সকলেই। স্বচ্ছর্ম পাশাপাশি হাঁটছে। স্বচ্ছের বাম পাশে হেঁটে চলেছে তৃণা। মেয়েটা জোরে জোরে স্বচ্ছের সাথে হাঁটার চেষ্টা করে, কুল পাচ্ছে না। তৃণা সবে ক্লাস 10-এ পড়ে। সেই হিসেবে স্বচ্ছের থেকে বেশ ছোট সে, তাই পাশাপাশি চলার চেষ্টা করে ব্যর্থ হয়ে মুখ ফুলে পিছু পিছু হাঁটছে সে। তিহান সামনে হাঁটছে, খানিকটা জোরে বলে, হসপিটালের সাথে একটা ক্যান্টিন আছে, সেখানে খাবি সবাই। ওখানে কি চিকেন বার্গার আর অ্যাপেল জুস আছে? শান্ত কণ্ঠে প্রশ্ন করে ওঠে স্বচ্ছ। মগেজুটা চমকে ওঠে। পাশাপাশি হেঁটে চলা কালো শার্ট আর কালো ব্লেজার পরিহিত লম্বাটে লোকটার দিকে তাকায়। তাকানোর কারণ হচ্ছে খাবারের নামগুলো। প্রতিদিন সকালে চিকেন বার্গারের সাথে আপেল জুস পেলে খুশিতে নেচে উঠেছে। এটা তার ব্রেকফাস্ট হিসেবে প্রিয় খাবার। মোহ এবার আগ্রহ দমাতে না পেরে বলে ওঠে, এসব খাবার দিয়ে কি করবেন? কেন, খাবার কি করে মোহ? অবশ্যই খাবো। আপনি খাবেন? তো তোমায় খাওয়াবো ভেবেছো? নাট ফুলিয়ে বসে হাঁটতে থাকে মোহ। তার প্রশ্ন করাই ভুল হয়েছে। সে থেমে মিনমিনিয়ে কণ্ঠে বলে। স্বচ্ছ পিছু ফিরে তাকায়, ভ্রু কুঁচকে বলে, কেন? নানিমা অসুস্থ, আমি সেটা শুনেছি। নিশ্চয় মিমির খবরটা শুনেই অসুস্থ হয়ে পড়েছে। আমায় নিয়ে চলুন। বাব্বা, সবার মনের খবর জানো দেখছি। জ্যোতিষী বিদ্যা শিখেছো? দুষ্টু এসে জিজ্ঞাসা করে স্বচ্ছ। মোহ কড়া গলায় বলে ওঠে, এর জন্য জ্যোতিষী বিদ্যা শিখতে হয় না, মনের কথা চাইলেই বোঝা যায়। শুধু একজনেরটাই বুঝতে পারো না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিড়বিড়িয়ে বলে স্বচ্ছ। মোহ ভ্রু কুচকাতেই স্বচ্ছ বলে, আমি খাবার নিয়ে আসছি, তুমি বসো গাড়িতে, আমার খিদে পেয়েছে। আমিও যাব তোমাদের সাথে। লাফিয়ে বলে ওঠে তিনা। মোহ মাথা ঝাঁকিয়ে বলে, মিমির কাছে তোদের থাকতে হবে। মুখ কালো করে ফেলে তৃণা, তবুও কিছু বলে না মোহ। তৃণার গালে হাত বুলিয়ে গাড়িতে উঠে বসে সে। নাফিসা বেগমের সামনে বসে আছে মোহ, মাথা নুইয়ে বসে আছে সে। নাফিসা বেগম গমগমে গলায় পড়লেন, তুই স্বচ্ছকে বিয়ে করতে চাস? জি নানিমা। নিচু করে উত্তর দেয় মোহ। নাফিসা বেগম অকপটভাবে বলেন,
তাহলে শোন, আমার আর নীরার জন্য বিয়ে করতে চাইলে হবে না। স্বচ্ছ আমার নাতি, আমিও চাইবো ও এমন কোনো বউ পেয়ে যাক যে তাকে ভালোবাসবে। তুই যদি সত্যি ওকে বিয়ে করতে চাস, ওকে ভালোবাসতে হবে, ওকে পূর্ণ স্বামীর অধিকার দিতে হবে। কারণ আমি যতই আগের যুগের মেয়ে হই না কেন, স্বামীর সেবা করতে হয় ভালোবাসা দিয়ে। ওকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে পারবি? স্বামীকে কখনো দূরে ঠেলে দিতে নেই। আজকাল তোরা আধুনিক যুগে ভাবিস স্বামীকে ভালো না লাগলে তোর মেনে নিবি না, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। স্বামীর কাছে ডাকলে তাকে টেনে নিতে হয়, তাই তাকেই নিজের জীবন সঙ্গী বানা যে তোকে অসম্মান করবে না, আর তুই তাকে অসম্মান করবি না। তুই আমার নাতনি আর স্বচ্ছ আমার নাতি, দুজনেরই ব্যাপার আমাকে অনেক ভাবাচ্ছে। কারোর ভাবনা আমি ছাড়তে পারবো না, দুজনকেই আমি ভালোবাসি। স্থির নয়নে নাফিসা বেগমের দিকে তাকিয়ে বসে থাকে মোহ। মাথায় আসছে না কিছুই, মাথাটা ঝিমঝিম করছে তার। চোখ বন্ধ করে আবার মেলে তাকায় সে। যেই মানুষটাকে সে সহ্য করতে সক্ষম হয় না, যার সঙ্গে কোনো কথার মিল হয়, তাকে ভালোবেসে কাছে টেনে নেও একটা অসাধ্য ব্যাপার স্যাপার। একটা নিঃশ্বাস টানতেই নাফিসা বেগম জিজ্ঞাসা করলো, দোটানায় পড়ে গিয়েছিস? বিয়ে জিনিসটাকে একটা দায়িত্ব মনে করলে হয় না। একটা অঙ্কের মতো হিসেব নিকেশ করে বিয়ে করতে চাইছিলি স্বচ্ছকে? মোহ উত্তর দেয় না, কারণ তার নানিমার কথা কোথাও না কোথাও গিয়ে মিলেছে। সে আসলেই অঙ্কের মতো বিচার করে বিয়ে করতে চাইছিল। স্বচ্ছের সাথে বৈবাহিক সম্পর্ক, এসব দিকে মাথায় কামায়নি সে। কিন্তু এখন কি করা উচিত তার? একটা তপ্ত শ্বাস ফেলে শান্ত সুরে মোহ বলে ওঠে, আই নিড টাইম। আমায় ভাবতে হবে নানিমা, আমি আরও একবার ভাবার সুযোগ চাই। তুমি কেন অসুস্থ হয়ে গিয়েছিলে? আমি কিন্তু খবর পেয়েছি কি হয়েছিল তোমার। এখন তো মোটামুটি ঠিক আছো। তেমন কিছু না। তুই নীরাকে রেখে এখানে এসেছিস কেন? আমি তো ঠিকই আছি। আমি স্বচ্ছ ভাইয়ের থেকে শুনেছি মাথা ঘুরছিল তোমার, মোটামুটি জ্ঞান হারিয়ে শুয়েছিলে। কি হয়েছে বলবে না? নয়তো রাগ করে চলে যাব। বিষয়টা লুকিয়ে যাওয়ার চেষ্টা করেও পারে না নাফিসা বেগম। মেয়েটা মায়ের মতোই জেদি, যা জানতে চাইবে সেটা তাকে যে কোনোভাবেই জানতে হবে। উনি মিনমিন করে জবাব দেন, আমাকে প্রতি সপ্তাহে যে ইনজেকশনটা দেওয়া হয়, সেটা দেওয়া হয়নি এই সপ্তাহে। তুই জানিস ওর মাধ্যমে আমার রক্ত তৈরির ক্ষমতা একটু হলেও বাড়ে। সেটা দেওয়া হয়নি এই সপ্তাহে, তাই। মেজাজটা বিগড়ে গেল মোহের। এই বাড়িতে সবাই এতটাই দায়িত্বহীন, একটা অসুস্থ মানুষের খেয়াল রাখার জন্য কেউ নেই। ভাবতেই ডাকটা তরতর করে বাড়তে লাগলো তার। কিছু বলতে উদ্যত হতেই নাফিসা বেগম তার কথাতে বাগড়া দিয়ে বলে উঠল, একটু আগে ইনজেকশন দিয়েছে আমায়। স্বচ্ছ রাগারাগি করেছে বিষয়টা নিয়ে। একমাত্র ওর জন্যই বাড়িতে যতটুকু আমার খেয়াল রাখা হয়। বাবা, এতটা ভালো মানুষ কবেই থেকে হলেন উনি? আনমনে প্রশ্ন করে বসে মোহ। সচের কিছুটা প্রশংসা করায় মুখটা অলরেডি ফুলিয়ে বসে আছে মোহ। কিছুটা হিংসে করছে তার, তা বোঝে। নাফিসা বেগম হেসে দুর্বল কণ্ঠে বললেন, তোর কাছে ওকে কেমন লাগে জানি না, উগ্র অগোছালো স্বভাবের ছেলে হলেও কিন্তু ও এমনভাবে মানুষের যত্ন করে, ভালোবাসে, যাতে সেই মানুষটা বুঝতেই না পারে সে ওই মানুষটাকে নিয়ে চিন্তা করে। স্বচ্ছকে কিন্তু আমি কোলে পিঠে মানুষ করেছি। তোর মামি তো জানিস, ছেলে নিয়ে তেমন কোনো হিলদোল ছিল না তার। সারাদিন 10-12টা সার্ভেন্ট রাখলেই কি হয়? মাকে তো সন্তান সবসময় কাছে চায়, সেজন্য আমি ওর কাছে থাকতাম। ওর প্রতিটা আচরণ আমার জানা। মোহ এবার কিছুটা ভাবুক হয়ে পড়ে। কেন, দেখি কারোর জন্য ভাবলে কি জাত চলে যাবে নাকি? ভাবতেই নাফিসা বেগম কিছুটা নরম কণ্ঠে বলেন, সকাল থেকে তো দৌড়ের উপরে আছিস, খাওয়া দাওয়া হয়েছে কিছু? হয়েছে নানিমা। তোমার নাতি গাড়িতে খাবার দিয়ে ধমকিয়ে ধমকিয়ে কথা শুনিয়ে শুনিয়ে খাইয়ে নিয়েছে আমায়। মানে? হতবাক হয়ে বেশ আগ্রহ নিয়ে জানতে চান নাফিসা বেগম। মোহ মুখটা বাংলার পাঁচের মতো করে বলে, প্রথমে বলেছিলেন উনি নিজে খাওয়ার জন্য কিনতে যাচ্ছেন, সে ভালো কথা, কিন্তু গাড়িতে উঠে আমার দিকে এগিয়ে দিয়ে বলল ধরে থাকো। আমি অবাক হয়ে গিয়েছিলাম, গাড়িতে এত জায়গা থাকতে খাবার আমায় ধরে থাকতে হবে কেন বলো তো নানিমা? তাই আমি খাবারটা নিয়ে সামনের খালি জায়গায় রেখে দিতেই গাড়িটা এমন ব্রেক কষালেন যে সিট বেল্ট না থাকলে নির্ঘাত মাথাটা ফেটেই যেত। আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বললেন, এটা রাখতে বলেছি তোমায়, রাখলে কেন?
শাস্তিস্বরূপ এটা তোমায় খেতে হবে, খাও। আমি খাবো না, উনি ছাড়বেন না, এই বলে খাইয়ে ছেড়েছেন আমায়। নাফিসা বেগম হেসে ওঠেন এবার, কিছুটা লাজুক ভাব নিয়ে তাকায় মোহ। তার নানিমা হাসছে দেখে তার মুখেও হাসি ফোটে। মানুষটা কতদিন পর হাসছে। যাক, সচের এই কাণ্ড বলাতে কিছু তো লাভ হলো। যে কোনো মানুষের হাসিতে এক অদ্ভুত সৌন্দর্য লুকায়িত থাকে। হাসিটা যদি পান করা হয় তাহলে হাসিটা তরতর করে সৌন্দর্য বাড়িয়ে দেয়। নাফিসা বেগম হাসি থামিয়ে বলেন, দেখেছিস কিভাবে যত্ন নিল, আর তুই বুঝলিও না। এটাই হচ্ছে আহিয়ান স্বচ্ছ। চোখ বড় বড় করে তাকায় মোহ। আসলে বিষয়টা তার ভাবনাতেই আসেনি। নাফিসা বেগম আবারও বলেন, ওকে জিজ্ঞাসা করেছিস ও খেয়েছে কিনা? খেয়েছেন হয়তো। নিচু সুরে বলল মোহ। নাফিসা বেগম মাথা নাড়ান, ক্ষীণ গলায় বলেন, না, ও খায়নি এখনো। সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়েছিল, আর এত সকালে সে খায় না। সকালে বাড়িতে না খাওয়া দাওয়া করলে কোথাও খায় না। তোর কি উচিত নয় ওকে এখন গিয়ে জিজ্ঞেস করা যে ও খেয়েছে কিনা? বা কৃতজ্ঞতা স্বরূপ খাবারও তো নিয়ে যেতে পারিস। কথাটা ভুল বলেনি নানিমা, এটাই ভাবতে থাকে মোহ। তাছাড়া স্বচ্ছকে ফেক নিউজ ডিলিট করার জন্য আর ওই আদিলের হাত থেকে বাঁচানোর জন্য এমনিতেও কিছু করা উচিত তার। মোহ কিছুটা ইতস্তত বোধ করে বলে, বলছো আমি যাব ওনার ঘরে? যা, এতে এত জিজ্ঞেস করার কি আছে? ইচ্ছে থাকলে চলে যা। মোহ উঠে গুটিসুটি পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। ড্রেসিং টেবিলের সামনে পেছনে করে দাঁড়িয়ে বারবার পিঠের আঘাত করা জায়গায় অ্যান্টিসেপটিক লাগানোর চেষ্টায় মগ্ন স্বচ্ছ। চোখ মুখে বিরক্ত ছাপ। বিরক্তির কারণ হলো সে পারছে না পিঠে ঠিকঠাক লাগাতে। না পেরে অ্যান্টিসেপটা চেপে ধরে একপাশে ফেলে দিয়ে রাগে কটমট করে পড়ল। ডিসগাস্টিং, দরকারই না এসবের। স্বচ্ছের ঘরে দরজায় টোকা পড়ল। আরও মেজাজটা খারাপ হয়ে এলো তার। চোখ মুখ খিচে রাগে পড়ল, হোয়াট দ্য হেল ম্যান, নিজের বাড়িতে নিজের কোনো প্রাইভেসি নেই, আসতে হবে? কথাটুকু সম্পূর্ণ না হতেই দরজা টেনে ঢুকে আসে মোহ। সরু চোখে স্বচ্ছ দিকে তাকায় সে। আবারও খালি গায়ে স্বচ্ছকে দেখে কাঁদো কাঁদো মুখে চোখ বন্ধ করতেই স্বচ্ছ বলে ওঠে, তোমার ব্যাপার কি বলো তো? আমি যখনই খালি গায়ে থাকি তখনই দেখি তুমি কোনো না কোনো বাহানা দিয়ে ঠিক ঘরে ঢুকে আসো। তোমার মতলব কি? আমার মতো সরল সোজা ছেলের ইজ্জত কাটতে চাইছো? চুপ করুন তো। আমি তো নিজেই ভেবে পাই না যে কি করে আপনার ঘরে এমন সময়ে এসে পড়ি। ঘাট হয়েছে আমার, আপনার জন্য খাবার রেখে যাচ্ছি, আপনি খেয়ে নেবেন। পাশের শোকেশের উপর খাবারের ট্রে রেখে দরজার দিকে ফিরে যাওয়ার জন্য পা বাড়ায় মোহ। বাবা, বিয়ের আগে দেখি বউ বউ কাজকর্ম করছো, নট ব্যাড। এমন বউই তো লাগবে, একটু ছোট ছোট টাইপের পুতুল, যাকে যখন তখন রাগিয়ে দেওয়া যাবে। জানো তো, ছোটদের রাগ বেশি হয়, এদের বেশি করে ভালোবাসতে মন চায়। রাগ দেখলেই ভালোবাসতে মন চাইবে। এখনই দেখছি তুমি আমার সব গার্লফ্রেন্ডের থেকে ব্রেকআপ করিয়ে ছাড়বে। চোখ রাঙিয়ে পিছু ফিরে মোহ। কিছু বলার জন্য দাঁত কিরমির করতে থাকে, তা কিন্তু বলতে পারে না। সে কোনো শব্দই খুঁজে পাচ্ছে না। দম ফেলে বলে, আপনি থাকুন আপনার গার্লফ্রেন্ড নিয়ে, আমি যাচ্ছি। নানিমা বললো আপনি খাননি, অথচ আমি খেয়ে নিয়েছি, সেটা সেটা ভেবেই খাবার এনেছি। শোনো, আমার পিঠে একটু অ্যান্টিসেপটিক লাগিয়ে দিতে হেল্প করবে? কিছুটা কাতর কণ্ঠ শুনে আবারও পিছু ফিরে তাকায় মোহ। কি হয়েছে পিঠে? তেমন কিছু না, সামান্য অ্যাক্সিডেন্ট। তবু সত্যি কথা না বলায় হতাশ হয় মোহ। কিন্তু স্বচ্ছের কথা প্রত্যাখ্যান করতে পারে না সে। এগিয়ে যায় তার দিকে আর ভয় কণ্ঠে বলে, অন্য কাউকেও তো বলতে পারেন। আসার আগে শুনতে পেলাম ডিসগাস্টিং বলছিলেন। অন্য কারোর থেকে হেল্প নিলে তো এমন হয় না। বাড়িতে তো অনেকেই কাজ করে দেখি। অবভিয়াসলি নট। আমি যাকে তাকে নিজের শরীরে হাত লাগাতে দেব নাকি? তাহলে আমাকে দিচ্ছেন যে? কারণ 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 তুমি বউ বউ অধিকার ফলাচ্ছ তাই। আর ভার কণ্ঠে বলে। বাঁকা চোখে তাকায় মোহ। ফ্লোর অ্যান্টিসেপটিক পেয়ে সেটা তুলে নেয় সে। ড্রেসিং টেবিলে থাকা তুলো দিয়ে অ্যান্টিসেপটিক মাখিয়ে সেটা আলতো করে চেপে ধরে স্বচ্ছের ক্ষততে। হালকা কেঁপে ওঠে স্বচ্ছ। চোখ খিঁজে ফেলে সে। গলায় রাগ ফুটে ওঠে। নত ব্যথা করছে তার। মোহ তুলো সরিয়ে নিয়ে বলে, ব্যথা করছে? তা করছে, কিন্তু বড় বড় আঘাত ছাড়া তো ছোট ছোট আঘাত তো পেতে হয়। কি করেছেন? পিঠের অবস্থা সর্বত্র আঘাতের চিহ্ন। মনে হচ্ছে মারামারি করে এসেছেন। স্বচ্ছ হাসে, তবু উত্তর দেয় না। একটু একটু করে মোহ পুরো পিঠে অ্যান্টিসেপটিকটা লাগিয়ে দিয়ে বলে, হয়ে গেছে। মোহ সরে আসে। কিছুটা অস্বস্তিতে পড়ে বলে, শুনুন, এসব করছি বলে ভাববেন না আপনার প্রতি আমার কোনো অনুভূতি আছে। আমি শুধু কৃতজ্ঞতার জন্য করছি। আর
আর আর খাবার দিয়েছি, ওখানে একটা কাগজে কিছু লেখা আছে, সেটা যেন ফেলে দেবেন না, খুলে দেখবেন। স্বচ্ছ তাকায় খাবারের ট্রের দিকে। মোহ তড়িৎ গতিতে বেরিয়ে যায় ঘর থেকে। মোহের বেরিয়ে যাওয়া দেখে খাবারের ট্রে তাকায় স্বচ্ছ। একটা সাদা কাগজ, একটা ভাঁজ দেওয়া। বেশ কৌতূহলী হয়ে কাগজ হাতে নিয়ে সুন্দর করে খুলে দেখে সে। বেশ ছোট ছোট করে লেখা কিছু কথা। আর মধুর ছিটে ফোটা আছে। আর ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য, একটা বিবাহিত লোকের সাথে আমার বিয়েটা ভেঙে দেওয়ার জন্য। আপনার জন্য একটা মানুষও চিনতে শিখেছি, তার জন্যও ধন্যবাদ। আপনার কাছে কি একটুখানি সুখ হবে? বেশি কিছু না, একটু সুখ চাই আমার, তবেই আমার হৃদয় নিকট উপস্থিত হব আমি, আপনার স্ত্রী আর ভালো বন্ধুর রূপে। স্বচ্ছ ঠোঁটের কোণে মৃদু হাসি ফোটে। মনে বইছে অনুভূতির জোয়ার। তোমায় একটুখানি সুখ নয়, তোমায় সুখের রাজ্যে রানী বানাতে চাই, মোহময়ী রানী। সুখের সিংহাসনে তোমায় দেখতে চাই হাসি মুখে। অন্ধকার ঘর, আশপাশটাতেও বেশ নিস্তব্ধতা ও ভয়াবহতা বিরাজ করছে। ল্যাম্পশিট শুধু জ্বলছে আর নিভছে। ঘরে থাকা বড় লাইটটাও এমনভাবে ভেঙে ফেলা হয়েছে যেন সেটা আর কোনোদিনই জ্বলতেই পারে না। ল্যাম্পশিটের আলো সুইচে বারবার কেউ জ্বালিয়ে দিচ্ছে, আবার নিভিয়ে দিচ্ছে। বড় ঘরের আধুনিক সব জিনিসপত্রের একটি জিনিসও ঠিক নেই। কোনোটা ভেঙে ফেলা, আবার কোনোটা অগোছালো। ল্যাম্পশিটের পাশে বসে আছে এক যুবক। হাতের পিঠ থেকে টপ টপ করে রক্ত পড়ে যাচ্ছে তার। তার সেদিকে কোনো হুঁশই নেই। যুবকটি মুখ থেকে গুনগুনিয়ে গানের আওয়াজ আসছে। পুরোটা বলতে বলতে কণ্ঠে হিংস্রতা চলে আসে সেই যুবকের মাঝে। কাঁপতে থাকে সে। রক্তাক্ত হাত দ্বারা আঘাত করে ল্যাম্পশিটে ছুঁড়ে ফেলে দিতেই ঘরটা আরও অন্ধকারে পরিণত হয়। ওপরে শুধু জ্বলছে লাগিয়ে রাখা লাল রঙের সব লাইট। দরজা খোলার আওয়াজ পেতেই রক্তচক্ষু নিয়ে তাকায় সে। হুঙ্কার ছেড়ে বলে ওঠে, মরতে না চাইলে কেউ ঘরে আসবি না। সেখানেই দরজা থেমে যায়। বাইরে থরথর করে কাঁপতে থাকে ডক্টর আর নার্স। ভেতরে ঢোকা মানে মৃত্যুকে আহ্বান করায়, যেটা তারা করতে চায় না। ঘরের ভেতরে থাকা যুবকটি বেশ মনোযোগ দিয়ে খেয়াল করে তার হাত থেকে রক্ত পড়ছে টপ টপ করে। তারপর অদ্ভুত হাসি দিয়ে আয়নার ভাঙা কাচের টুকরো হাতে নেয় সে। সেখানে রক্ত দিয়ে একটা একটা অক্ষর লিখতে থাকে। তৎক্ষণাৎ খুলে যায় বাইরে থেকে দরজা। অতিরিক্ত আলো পেয়ে বড্ড রেগে যায় যুবকটি। আশেপাশে কিছু খুঁজতে থাকে সেদিকে ছুঁড়ে দেওয়ার জন্য, কিন্তু পায় না। সব ভেঙে একাকার করে ফেলেছে সে। বেশ রেগে মেগে তাকায় সে। একটা কড়া কণ্ঠ ভেসে আসে কানে, এসব কি করছিস সৌমিত্র? দরজা দিয়ে তড়িৎ গতিতে ভেতরে ঢুকে আসে আরেকজন যুবক। গায়ে চকলেট কালারের শার্ট তার। সেই চেনা ধূসর বর্ণের চোখের মণিতে ভীতিকর ছাপ। যেই ভীতিটা কেটে গিয়ে ধীরে ধীরে রাগের ছাপ স্পষ্ট দেখা গেল। রাগ দমাতে না পেরে এগিয়ে এসে হালকা নিচু হয়ে এক কষিয়ে থাপ্পড় মেরে বসে সৌমিত্র নামক যুবকটিকে। সৌমিত্র ছিটকে গিয়ে পড়ে টি টেবিলের কাছাকাছি। ধূসর বর্ণের চোখ জোড়ায় মালিক এগিয়ে এসে সৌমিত্রের টি শার্টের কলার ধরে টেনে তুলে তাকে ঝাঁকিয়ে বলে, পাগল, তুই পাগল, অসুস্থ মস্তিষ্কের ছেলে তুই। তোকে বলেছিলাম ঘরে এসব জিনিসপত্র রাখতে দেব না। এক প্রকার জেদ করে রাখিয়েছিস, এখন ভাঙচুর করে নিজের এই অবস্থা করে খুব শান্তি পাচ্ছিস। বলে আবারও একটা থাপড় পড়ল সৌমিত্রের গালে। ফর্সা গালটাতে 5 আঙুলের দাগ পড়ে গেল সহজেই। আরও মারতে চাইল সৌমিত্রকে আঘাত করা ব্যক্তিটি, কিন্তু তড়িঘড়ি করে দরজা পেরিয়ে ঘরে ঢুকে এসে একজন মহিলা তার হাত চেপে ধরে বলে, তুইও পাগল হয়ে গেছিস স্বচ্ছ? নিজের ছোট ভাইয়ের গায়ে হাত তুলছিস? এই নিয়ে 2 বার ওর গায়ে হাত তুললি তুই। সৌমিত্রকে আলতো করে ধাক্কা ছেড়ে দেয় স্বচ্ছ। বড় শ্বাস নিয়ে সে নিজেকে শান্ত করে। পাশেই তার মা মিসেস রেবা বেশ অস্থির ভঙ্গিতে সৌমিত্রের কাছে গিয়ে তার গালে হাত বুলিয়ে দিয়ে বলে, খুব লেগেছে বাবা? মম, তোমার বড় ছেলে আজকাল তার ছোট ভাইয়ের গায়ে হাত তুলতে শিখেছে। কার জন্য? আমি জানি সেটা। কারণটা মোহ, তাই না ভাইয়া? স্বচ্ছ রেগে তাকায়। কিছু বলতে গিয়েও বলে না সে। মিসেস রেবা স্বচ্ছ দিকে দৃষ্টিপাত করে কাট কাট গলায় বলে, ঠিকই তো স্বচ্ছ, কেন মারছিস ওকে? তুই তো জানিস তোর ভাইকে ও কেমন, তোর জানা। জানা তাতে কি মা? তোমার ছোট ছেলে নিজের লিমিট ক্রস করে ফেলছে। আর শুধু আমি ওকে মেরেছি না নয়, সেও আমাকে মেরেছে। এমন মার আমি মারিনি ওকে, সেটা ওর ভাগ্য। কারণ তুমি মোহকে চাও। তাহলে মোহের ঘরে এত রাতে সেদিন কি করতে গিয়েছিলে? তুমি খবর পেয়েছিলে আমি বেরিয়ে গেছি এই 4 দেওয়াল থেকে। তুমি সবার আগে মোহের কাছে ছুটে গিয়েছিলে। একটা কথা শুনে রাখো ভাইয়া, আমি ওকে অনেক পছন্দ করে ফেলেছি।
আর এসব আসবাবপত্র তো ওর জন্যই। বিয়ের পর আমার ঘরে আসবে। মেয়েদের এসব না হলে তো চলে না। সচ কিছুক্ষণ চুপ থেকে সৌমিত্রের প্রতি উত্তর বলে। নিজেকে আমার কাছে চেনাতে আসিস না ভাই। তোকে আমি রগে রগে চিনি। যখন তোর পছন্দ ফুরিয়ে যাবে, তার সঙ্গে তুই ঠিক কি কি করতে পারিস সেটা আমি জানি। তো সেটা তো ওর দোষ যে আমার ওপর থেকে নিজের পছন্দ উঠে গেছে। আমার তো দোষ না। আমার দোষ কোথায় এখানে? সচ হতাশায় বড় নিঃশ্বাস ফেলে। এটাই হচ্ছে সৌমিত্রের সমস্যা। নিজের ভুল কখনো দেখে না সে। সে জানে সে কখনো ভুল করতে পারে না। যা করে সেটা ঠিক, আর বাকি সকলের প্রাপ্য। ফ্ল্যাশ লাইট অন করে ফ্লোরে তাকায় সে। সব জিনিস ভেঙে চুরে নিচে পড়ে আছে। তার দৃষ্টি আটকা একটা কাঁচের টুকরোতে। সেখানে রক্ত দিয়ে লেখা মোহ নামটি। হৃদয়ের ক্ষীণ যন্ত্রণা সৃষ্টি হয় তার। মনটাও অদ্ভুত, আজেবাজে পাগলামির মাথে। এই মুহূর্তে সচের মনটা ভাবছে, কেন থাকবে সৌমিত্রের ঘরে এই নাম? এই নামে যেন শুধু সচ্ছেরই অধিকার। এমন আজগুবি প্রশ্ন করে এই মন। সচ জানে সৌমিত্রের এই পাগলামি ক্ষণিকের। প্রতিবারই এমন করে সে। অতঃপর তার ঘোর কাটে সৌমিত্রের প্রশ্নে। মম, শুনেছি ভাইয়ের সাথে মোহের বিয়ে হবে। মোহ রাজি হয়েছে। তাহলে কিন্তু আমি কিন্তু সবটা ধ্বংস করে দেব। তুমি কেন ভাইয়ের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছো বলো? এটার নামেই তোর ভাইয়ার সঙ্গে বিয়ে ঠিক করেছি, কিন্তু মোহকে তোর কাছে এনে দেব, এটা বিশ্বাস রাখ। এর অনর্থ হলে ইউ উইল অলসো পানিশড মাই ডিয়ার মম। বলেই একটা হিংস্র হাসি দেয় সৌমিত্র। মিসেস রেবা ফ্যাকাশে মুখ ছেলেকে দেখে। স্বচ্ছের কপালে রক দপ দপ করছে। কিন্তু কেন? রাগে? তার মন হয়তো চাইছে না মুখে অন্য কারোর কাছে দিতে। কোনোদিন চাইবেও না। সে দেরি না করে বাইরে দাঁড়িয়ে থাকা ডক্টরকে ইশারা করে ভেতরে আসতে বলে। ডক্টর গুটি গুটি পায়ে ভেতরে আসে। বাইরে চলে আসে স্বচ্ছ। ভেতরে থাকলে কি করে ফেলতো সেটা নিজেই জানে না। কি হবে এসবের পরিণাম? রাত হয়েছে বেশ। খোলা জানালা দিয়ে শাঁসা করে বাতাস ভেতরে প্রবেশ করছে। বেডে উবুড়ো শুয়ে কলম কামড়াচ্ছে মোহ। মাথায় তার খোঁপা। তবু কিছু কিছু চুল বেরিয়ে আসাতে বেশ বিরক্ত বোধ করছে সে। সামনে খাতা আর বই। পড়াশুনো করার মন নেই তার। তবুও জোর করে পড়ছে। একসময় সোজা হয়ে শুয়ে পড়ল সে। মুখটা চুপসে গেল তার, কারণ সেই আগন্তুকের দেওয়া চিঠিটা সে হারিয়ে ফেলেছে আর পাচ্ছে না সেটা। পুলিশ অফিসারের কাছে জমা দেওয়ার কথা ছিল চিঠিটা, কিন্তু সেটা যেন কর্পূরের মধ্যে উবে গিয়েছে। চিঠিটা কি চুরি হয়ে গেল? মোহ তন্ন তন্ন করে পুরো ঘর খুঁজেও পায়নি চিঠিটা। আচ্ছা, চিঠিটা কে নিতে পারে? আমার ঘরে কি কেউ এসেছিল? কে আসবে আমার ঘরে? কেউ না। যারা এসছে তারা তো আমার বিশ্বস্ত। আর বলেই থামল সে। চোখ জোড়া সরু হয়ে এলো তার। হঠাৎ করে মাথায় এলো স্বচ্ছের কথা। স্বচ্ছ তো এসেছিল। ও আসার পরপরই চিঠির কথা ভুলে গিয়েছিল মোহ। সে ফট করে বলে ওঠে, তাহলে উনি? বলে থমকায় সে। কেন স্বচ্ছ হবে? স্বচ্ছ কেন তাকে সব লিখবে? মাথায় আর কিছুই আসছে না তার। আপু আসবো? কণ্ঠস্বর উল্টো হয়ে শুয়ে দরজার দিকে তাকায় মোহ। টিনা কাচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে। মিসেস নীরাকে আজকেই ডিসচার্জ দেওয়া হয়েছিল হসপিটাল থেকে। তারপর থেকে টিনা আর তিহান দুজনে এই বাড়িতে আছে, আর কয়েকদিন থাকবেও তারা। টিনাকে দেখে বালিশ নিয়ে উঠে বসে মোহ। তার একটা হাসি দিয়ে বলে, আরে ট্রিনা, এসো। টিনা ধীর পায়ে মোহের ঘরে প্রবেশ করে আর ধীর গলায় বলে, পড়ছিলে? ডিস্টার্ব করলাম বুঝি? না, আমার পড়া আর না পড়া সমান। পড়তে ইচ্ছে করছিল না। এত রাত হয়েছে, ঘুমাওনি? না মায়ের কাছে ছিলাম, ঘুম আসছিল না, ভাবলাম তুমি ঘুমিয়েছো কিনা দেখে আসি। না, আমি আরো দেরিতে ঘুমাবো। টিনা জোর করে হাসে। বেডের এক প্রান্তে বসে পড়ে সে। তারপর নিশ্চুপ হয়ে যায়। ও কিছুটা সন্দেহের সাথে তাকায় ত্রিনার দিকে। প্রশ্নাত্মক কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে? কিছু বলবে মনে হচ্ছে। টিনা থতমত খায়, অথবা নিজেকে ধাতস্থ করে বলে, না তেমন কিছু না, শুনলাম তোমার আর স্বচ্ছ ভাইয়ের বিয়ের কথা। বেশ কিছুটা লজ্জা পায় মোহ। ও কি করে শুনলো? সকলের কথা ভাবতেই বেশ অস্বস্তিতে পড়ে সে। কিসব আজে বাজে লিখছিল স্বচ্ছ নামক লোকটাকে। লোকটা কি সবাইকে সব জানিয়ে দিল নাকি? কণ্ঠে গভীরতা টেনে বলে, কোথায় শুনলে? মাকে তো মামা ফোন করেছিল, তোমার আর স্বচ্ছ ভাইয়ের বিয়ের কথা বলল যে মিথ্যে হোক, বদনাম যখন হয়েই গিয়েছে। মামিরা তো তোমায় নাকি প্রস্তাব দিয়েছিল বিয়ের, তুমি হয়তো তখন রাজি হওনি। এখন চাপে পড়ে হলেও যখন রাজি হচ্ছ, তখন নাকি বিয়েটা ফেলে রাখতে চাইছে না কেউ। শ্বাস আটকে যায় মোহের। শ্বাস পেলেও যেন লজ্জায় মরে যাওয়ার সম্ভাবনা আছে তার।
তার মাকে, যাকে সে জীবনের কখনো নিজের প্রিয় মানুষের তালিকায় রাখেনি, তাকে নিজের জীবনসঙ্গী বানাতে যাচ্ছে। কেমন হবে তার সঙ্গে পথ চলা? ভাবতেই লজ্জায় খুকড়ে যায় মোহ। আবারও তার মাথায় আসে আয়মানের কথা। সঙ্গে সঙ্গে তার মনে হলো কালো মেঘ হানা দেয়। সেই কালো মেঘে আছে অসংখ্য মন কারো। তিনা কিছুটা ভার কণ্ঠে পড়ল, কাল বোধহয় তোমার সঙ্গে ভাইয়ার বিয়ের ডেট ফাইনাল করতে আসবে। আচ্ছা তৃণা, আমার না ঘুম পাচ্ছে, একটু ঘুমোতে চাই। কাল সকালে তোমার সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়া হবে। তিনা যেন কিছু বলতে চাইল, তবু কেন যেন পারল না। তার গলাতে এই কথা আটকে থাকলো। কিছুটা অসহায় দৃষ্টিতে মোহের দিকে তাকালো সে, কিন্তু মোহ এখন নিজে কোথায় মুখ লুকাবে তার জায়গা খুঁজতে ব্যস্ত। ভারাক্রান্ত মন নিয়ে বেরিয়ে পড়ে তিনা। তার ছোট মনে রাজ্যের কথা কাউকে বলতে পারছে না। টিনা চলে যেতে এই বালি চড়িয়ে শুয়ে পড়ে মোহ। আসলে তার কেমন রিয়াক্ট করা উচিত বুঝেছে না সে। স্বচ্ছকে বিয়ে করার সিদ্ধান্ত কি ঠিক নাকি ভুল? আর আয়মান, যাকে নিয়ে সে নিজের জীবন সাজাতে চেয়েছিল, আয়মান কি তার একটুও খোঁজ নেবে না? একবারও জানতে চাইবে না আসল ঘটনা? সব মিলিয়ে লজ্জা আর বিষগ্ন দুটোর সংমিশ্রণ মনে নিদ্রায় তলিয়ে গেল মোহ। সকাল গড়িয়ে দুপুর প্রায়। রৌদ্রময় দিন, আশপাশে ভ্যাপসা গরম। সূর্য একবার মেঘে ঢেকে যাচ্ছে, আবার মেঘের আড়াল থেকে বেরিয়ে নিজের তাপ ছড়িয়ে পরিবেশ আরো উত্তপ্ত করে তুলছে। হাতে এক কাতা বই নিয়ে ভারমুখে লাইব্রেরিতে রেখে সবে বেরোচ্ছে মোহ। এত বইয়ের ভারে এক প্রকার ঘেমে একাকার সে। কিছু সায়েন্স ল্যাবের পরীক্ষার জন্য এসব প্রয়োজন ছিল তার। সায়েন্স ল্যাবে এখন কেউ নেই। একটা স্যার ছিল, তিনি মোকে কাজ করতে দিয়ে বেরিয়ে গেলেন ফোনে কথা বলতে বলতে। সে একাই পরীক্ষা সম্পূর্ণ করেছে, কারণ বিগত যে কদিন মা বাবা মারা যাওয়ার কারণে আসেনি ভার্সিটিতে। তার মধ্যে একদিন প্র্যাকটিক্যাল ছিল মোহের ক্লাসে, যেটা পরীক্ষা করে পর্যবেক্ষণ করে তবেই লিখতে হবে। তাই আজ মোহ একা কাজটা করেছে। সায়েন্সের ল্যাবের রুমের দরজা থাই লাগানো, সেটা খুলে ঢুকে এলো মোহ। তার গায়ে সাদা অ্যাপ্রন জড়িয়ে নিল সাথে সাথে। সঙ্গে সতর্কতার জন্য চশমা পরে পড়তে নিলেই দরজায় থাইয়ে চোখ পড়ল তার। সেখানে স্থির হলো দৃষ্টি। আস্তে আস্তে হরিণীর ন্যায় চোখ দুটো বড় বড় হলো। সেখানে সিগনেচার পেন দিয়ে কিছু লেখা। লেখার ধরন একেবারে সেই চিঠির মতো হুবহু। আমি জানি তোমার মনে জমেছে কালো রঙের মেঘ। কেউ বা ধোকা দিয়েছে তোমায়, হারিয়েছে তোমার প্রতি বিশ্বাস। তাহলে তাকে বিশ্বাস হারাতে দাও। যে এত সুন্দর মনের মেয়ের উপর থেকে বিশ্বাস উঠিয়ে ফেলতে পারে, সে তোমার যোগ্য কখনোই ছিল না। আরেক পাশেই দরজাতেও কিছু লেখা। প্রাণের চেয়ে প্রিয়, তোমার মনের কালো মেঘ কাটিয়ে দিতে চাই মোহময়ী নারী। তোমার মোহে সারা জীবনের জন্য ডুবে যেতে চাই। এই মোহ কাটবার নয়, এই মোহ এক ভয়াবহ নেশা, প্রেমময় নেশা, যা আমাকে বারবার মাতাল করে তোলে। তুমি যখন রেগে মেগে তাকাও, ইচ্ছে করে গভীরভাবে ছুঁয়ে সেই রাগ মোমের ন্যায় গলিয়ে ভালোবাসার এক অপার সৌন্দর্য সৃষ্টি করতে। ইচ্ছে করে তোমার ওই হরিণী চোখের তীক্ষ্ণ দৃষ্টি থেকে এক লাজুক দৃষ্টিতে রূপান্তরিত করতে। এই সুযোগ কি দেবে তোমাতে পাগল হতে চাওয়া মানুষটাকে? আর শেষ কথা, আমার চিঠি খুঁজছ, সেটা তো পাবে না। আমায় ধরার প্ল্যানিংয়ে এত সহজে সফল হতে দিচ্ছি না সুইট গার্ল। বড়সড় ঢোক গিলে নেয় মোহ। চোখ জোড়া শুরু করে তাতে দাঁত চেপে ভিড় বলে ওঠে, চোর কোথাকার! মনে মনে তো অনেক ভয়, ধরা না পড়ার ভয়। চিঠিটাও গুম করে দিয়ে এখন বড় বড় কথা বলছে। ইচ্ছে তো করছে খুঁজে বের করে কয়েকদিন কিল ঘুষি দিয়ে দিই। আমার ভাগ্যটা তো আগে থেকেই খারাপ, তাই আমার এই ইচ্ছেটাও পূরণ হচ্ছে না। কিন্তু যেদিন ধরবো না, ছাড়বো না মিস্টার চোর। কথাগুলো বলে থামে মোহ। কিছু ক্ষীণ চিন্তাধারা মস্তিষ্কে হানা দিচ্ছে তার। খানিকটা থমকে সে বলে, এক মিনিট, এখানেই মিস্টার চোর আমার রাগী চোখ মুখের কথা তুলে ধরেছেন। তারপর যতদূর মনে পড়ছে, বিগত কয়েক দিনে আমি স্বচ্ছ ভাই ছাড়া আর কাউকে তেমন রাগ দেখাইনি, তার প্রয়োজন পড়েনি। আর কাকতালীয়ভাবে স্বচ্ছ ভাইয়ের সাথে একের পর এক ঝগড়া করার পরেই আমার সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। তাহলে কি আমি যা ভাবছি তাই? ঠোঁট কামড়ে বিষয়গুলো ভাবতে থাকে মোহ। এসব চিন্তাতে হঠাৎ করে দরজা হালকা খোলা থাকাতে স্যারে আসতে দেখতে পায় মোহ। চোখ জোড়া বেরিয়ে যাওয়ার উপক্রম হয় তার। একবার স্যার আরেকবার লেখাগুলোর দিকে তাকায়। এটা যদি তার স্যার দেখে, তাহলে আজকে তার উপর দিয়ে সুনামি বয়ে যাবে, সেটা নিশ্চিত। দ্রুত দৌড়ে গিয়ে আশেপাশে লেখা মোছার জন্য কিছু খুঁজতে থাকে সে। কিছু না পেয়ে হাত লাগিয়ে ঘষে ঘষে তুলতে থাকে লেখাগুলো। সিগনেচার পেন হওয়া সহজেই লেখা উঠে যেতে থাকে।
এক প্রকার দৌড়াদৌড়ি করে লেখাগুলো মুছে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই তার সে রুমের প্রবেশ করে। সোজা হয়ে দাঁড়িয়ে অসাময়িক হাসি দেয় মোহ। সে ভ্রু কুঁচকে মোর দিকে তাকান। তাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে বলেন,